ওকে। আচ্ছা দেখেন, অফিসিয়ালি যদি আজকে আমরা বলি তাহলে কি আপনারা 308 নাম্বার ব্যাচ, হ্যাঁ ব্যাচ নাম্বার কত আপনাদের? 308। 308তম ব্যাচের আজকে কি ফার্স্ট ক্লাস। ওকে, তাহলে আপনারা এখানে যারা আসবেন সবাই কি 308 নাম্বার ব্যাচের ছাত্রছাত্রী হবেন এবং কি আজকে কি অফিসিয়ালি ফার্স্ট ক্লাস, তাই না? তাহলে ফার্স্ট ক্লাস হিসাবে আজকে কি আমরা জাস্ট কিছু প্যারামিটার, আমাদের কিছু প্রসিডিউর নিয়ে কি মোটামুটিভাবে আলোচনা করব, জাস্ট আপনাদের বিষয়টা ক্লিয়ার করার জন্য। ওকে, তাহলে আসেন প্রথম কথাগুলো আমরা বলে নিই আগে। দেখেন আপনারা সবাই এখানে যারাই আসেন, ঠিক আছে, সবাই আসছেন কিসে? এক কথা যদি বলি মেডিকেল সায়েন্সে, তাই না? ঠিক আছে, মেডিকেল সায়েন্সে। এখন মেডিকেল সায়েন্সের শাখা কিন্তু অনেক, তাই না? আমরা যদি বড় অর্থে বলি কি এমবিবিএস আছে, তাই তো? এমবিবিএসও কি মেডিকেলেরই একটা শাখা না? যদি কারোর প্যারামেড ম্যাথস আছে, ঠিক আছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ম্যাথস আছে। ওকে, এরপরে যদি আমরা বলি প্যারামেডিক্স, তাই না, নার্সিং, ফার্মেসি, ওকে, প্যাথোলজি, ফিজিওথেরাপি, এরপরে কি ডেন্টাল। যদি আমরা বলি সবগুলো কি মেডিকেল সায়েন্সের আলাদা আলাদা ব্রাঞ্চ, আলাদা আলাদা শাখা না? এখন এটাকে যদি আমরা বাদ দিই, এমবিবিএস, বিডিএস, এটাকে যদি আমরা বাদ দিই, ঠিক আছে, একমাত্র রিকগনাইজ কি আমরা যদি বলি আমাদের দেশে প্রচলিত আইন দিয়ে রিকগনাইজ যে কোর্স, সেটার নাম কি এমবিবিএস এবং বিডিএস কোর্স, এবং এরাই কি লিগালি ডাক্তার লেখার রাইট রাখে আইন অনুযায়ী, ঠিক আছে? ওকে, তাহলে এমবিবিএস বিডিএস যদি আমরা বাদ দিই, কারণ কি বাংলাদেশে এখনও কি এমবিবিএস এবং বিডিএস এর যদি রোগী আর টোটাল জনগণ দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে দেখা যাবে কি, দেখা যাবে যে একজন ডাক্তারের এগেন্সে প্রায় 30 থেকে 40,000, ঠিক আছে, 30 থেকে 40,000 রোগী একজন ডাক্তারের এগেনস্টে চলে আসে। এখন কোনোভাবেই কি একজন ডাক্তারের পক্ষে 30 থেকে 40,000 রোগী কভার আপ দেওয়া সম্ভব? একজন স্পেশালিস্ট ডাক্তারের আইডিয়ালি কি মোটামুটিভাবে 10 থেকে 12 জন রোগী যদি সে একদিনে দেখে, তার জন্য কি এটা আইডিয়াল। বাট কি আমাদের যেহেতু ডাক্তারের সংখ্যা অপ্রতুল, মানে কম, সেই হিসেবে কি তাকে 100 থেকে 150 জনের উপরে রোগী দেখতে হয় একদিনে। সে কিন্তু বাধ্য হচ্ছে 100 থেকে 150 জন রোগী দেখার জন্য, ঠিক আছে। 20 ভিজিট যদি উনি 1000 টাকা না 2000 টাকা করে, তাও কি ওনাকে এইটুকু রোগী দেখতে হবে। এখন কথা হচ্ছে যেখানে 10 থেকে 12 জন দেখার কথা, সেখানে 100 থেকে 150 জন যদি দেখে, সার্ভিসের মানটা কীরকম হবে, সার্ভিসটা কীরকম হবে? খুব সিম্পলি কি শুধু সে রোগীর সাথে কথা বলারও কি সুযোগ পাবে না, তাই না? একটা সময় কি ছিল যে কোনো ডাক্তার যদি একটা রোগীকে দেখতো, 10-12 বছর পরও কি ডাক্তার রোগীটাকে এত ভালো করে চেক আপ করতো, এত ভালো করে ফলো আপ করতো, 10-12 বছর পরে ডাক্তারে কি মনে থাকতো যে এই রোগী কোন রোগী, ঠিক আছে, ওনার কী সমস্যার জন্য ওনার কাছে কি আসছিলেন। ওকে, এইভাবে কি তার মনে থাকতো। আর এখন জাস্ট আপনি কি চেম্বারে আসছেন, চেম্বার থেকে বাইরে যে কোনো একটা দরকারে আসছেন, আপনাকে কি চিনে না, কারণ কি আপনার দিকে তাকানোর সময়টুকু নাই, ঠিক আছে। কি সমস্যা বলে তাড়াতাড়ি ওষুধ কারণ কি ওনার সময় কম, 4 ঘন্টা 5 ঘন্টা সময় নিয়ে আসছে, 6টা থেকে 10টা পর্যন্ত বসবে, তাহলে কি 4 ঘন্টা সময় নিয়ে আসছে, 4 ঘন্টার মধ্যে রুগী দেখতে হবে 100 জন বা 80 জন 90 জন, কতটুকু সময় সে আপনাকে দিতে পারবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে তাহলে কি যদি এই অবস্থাটা হয়, সাধারণ মানুষ যাবে কোথায়? ঠিক আছে, সাধারণ মানুষের জন্য কি আছে পরবর্তী ধাপগুলো? আমরা প্রাইমারি লেভেলের যে পদক্ষেপগুলো বলতেছি, ঠিক আছে, যারা ফার্মেসিতে কাজ করতেছে, যারা প্যারামেডিক করতেছে, যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট করতেছে, তাদের কি করতে হবে? যে কোনো রোগ প্রথমেই তো আর সিভিয়ার হয় না, যে কোনো রোগ প্রথমেই তো মারাত্মক আকার ধারণ করে না। প্রত্যেক রোগের কি ইনিশিয়াল স্টেজ থেকে যাত্রা শুরু করে ধীরে ধীরে কি সামনের দিকে যায়। এখন কোনো রোগীটা দেখছেন, যে কোনো রোগের অবস্থাতে প্রথমেই কি বড় লোকদের কথা আলাদা, যাদের অনেক টাকা আছে, তাই না? কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম প্রায় 80%-এর উপর রোগ কি দরিদ্র সীমার নিচে বাস করে না, ঠিক আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একজনের ডাক্তারের ভিজিট, স্পেশালিস্ট ডাক্তারের ভিজিটও কি কখনোই 300 বা 500 বেশি হওয়া কি ঠিক না, যদি আমাদের প্রেক্ষাপট আমরা চিন্তা করি, ঠিক আছে। বাট কি
এখানে 2000 টাকা ভিজিট দিয়ে যারা পারতেছে রুগী দেখতেছে, যারা পারতেছে না তারা কোথায় যাবে? ঠিক আছে, তারা প্রথমে ফার্মেসিতেই আসবে। তার মানে কি বিশাল একটা হিউজ জনসংখ্যা কোথায় আসতেছে প্রাথমিক চিকিৎসার জন্য? ফার্মেসিতে। এখন এই জুতা খুলে আসেন, স্যান্ডেল খুলে আসেন। ঠিক আছে, তাহলে একটা হিউজ পেশেন্ট কিন্তু কি ফার্মেসি ম্যানরা পাচ্ছে। এখন চিন্তা করেন আমাদের ফার্মেসি ম্যানগুলো যদি কি না হয়, ওয়েল এডুকেটেড না হয়, ওয়েল ট্রেন না হয়, তারা ওইখানে কি করবে? বিজনেস করবে। তারা ওইখানে কি করবে? বিজনেস করবে। বিজনেস মানে কি? বিক্রি করবে। ঠিক আছে, দেখেন ফার্মেসিতে বসা কোনো রোগীর কি টেন্ডেন্সি হওয়া এরকম কোনোভাবেই উচিত না যে সে কি বিজনেস করতেছে। তার অবশ্যই টেন্ডেন্সি হওয়া উচিত সে সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, কারণ এখানে কি একমাত্র এটাই মেডিকেল প্রফেশন যেখানে আপনি দুইটা জিনিস কি ইজিলি পাবেন। আপনি চাইলেও পাবেন, না চাইলেও পাবেন, যদি এর ভিতরে আপনি কি থাকতে পারেন। ঠিক আছে, দেখেন মেডিকেল প্রফেশন পুরাটাই কি কত কাল করছে। ঠিক আছে, মেডিকেল প্রফেশন পুরাটাই কি সার্ভিস ওরিয়েন্টেড, কি তাই না? মেডিকেল প্রফেশন পুরাটা কি সার্ভিস ওরিয়েন্টেড। বসির ওকে, সার্ভিস মানে কি সেবা। যদি আপনি সেবা দেন বা সেবা রিলেটেড কোনো প্রফেশনে যুক্ত থাকেন, দুইটা জিনিস আপনাকে ফ্রিলি দেওয়া হবে। ঠিক আছে, এক নাম্বার কি সম্মান। তার মানে কি সেবার প্রফেশনে থাকবেন, মানুষ আপনাকে রেসপেক্ট করবে। যদি আপনি সার্ভিস দেন, সার্ভিস না দিলে কষায়ও বলতে পারে, তাই না? কষাই বললেও কিন্তু কি রেসপেক্ট করবে। কষাই মুখে মুখে বলতেছে তার কি আপনি টাকা বেশি দিয়েছেন সেই জন্য, বাট মনে মনে কিন্তু কি তার প্রতি আপনার একটা রেসপেক্ট আছে। তাহলে রেসপেক্টটা আপনি ফ্রিলি পাবেন। আরেকটা জিনিস কি পাবেন? সম্পদ। ঠিক আছে, দেখেন আপনি যদি সার্ভিস ওরিয়েন্টেড কোনো প্রফেশনে থাকেন, আর এখানে আমরা যতগুলা প্রফেশন বলছি সবগুলোই কি সার্ভিস ওরিয়েন্টেড প্রফেশন। এই সার্ভিস ওরিয়েন্টেড প্রফেশনে দুইটা জিনিস ক্লিয়ারলি পাওয়া যাবে। এক নম্বর সম্মান, দুই নম্বর কি সম্পদ। এই সম্মান এবং সম্পদের পরিমাণটাও নির্ভর করবে সার্ভিসের উপর। একজন এমবিবিএস ডাক্তার যে পরিমাণ সার্ভিস দিবে, একজন কি ম্যাথসের ডাক্তার সেই পরিমাণ সার্ভিস দিতে পারবে না। একজন কি ম্যাথস এবং প্যারামেডিক যে পরিমাণ সার্ভিস দিবে, একজন এলএমএফ কি সেই পরিমাণ সার্ভিস দিতে পারবে না। তাহলে সার্ভিসের উপর ডিপেন্ড করবে কি তার সম্পদ, তার সম্মান। ঠিক আছে, তাহলে আমরা যে লেভেল থেকে আছি সেই লেভেলে যদি কি সার্ভিস দেই, এই দুইটা জিনিস কি আমার লেভেল অনুযায়ী আমি কি ঠিকই পাবো। একজনের যদি মাসে 1 লাখ টাকা দরকার হয়, আমার মাসে কি 40,000 টাকা হলেই হয়ে যাবে। ঠিক আছে, তার সাথে ফ্রি পাচ্ছেন কি সম্মান। দেখেন আপনি যদি চিন্তা করেন, আমরা হিউম্যান বিইং হিসাবে একটা মানুষের জীবনে এই দুইটা জিনিস ছাড়া কিন্তু তেমন আর কোনো জিনিসের দরকার হয় না। আপনার লাইফে সম্মান আছে, আপনার লাইফে সম্পদ আছে, আর কি লাগে আপনার? আমরা কিন্তু এই দুইটার পিছনেই দৌড়াচ্ছি, আর দুইটা একটা জায়গাতেই আছে, সেটা সার্ভিসের মধ্যে। ঠিক আছে, এখন আপনি সার্ভিসম্যান না হয়ে যদি বিজনেসম্যান হন, তাহলে কি হয়? সম্পদ পাবেন, সম্মান কি আসবে না। সম্পদ তো অনেকেই ইনকাম করতে পারে, তাই না? টাকা পয়সা কিন্তু ম্যাথরও ইনকাম করে, তাই না? অনেক টাকা ইনকাম করে। আপনি শুধু একটা ড্রেন ক্লিন করতে বলেন, দেখেন। বাট আমাদের যে টাকা পয়সার ইনকামটা হবে সেটা কি হবে? সম্পদ এবং সম্মান দুটো একসাথে আসবে। ঠিক আছে, কখন আসবে? যখন আপনি সার্ভিস দিবেন। কখন আপনি সার্ভিস দিবেন? যখন আপনি সার্ভিস দিতে জানবেন, তাই না? তাহলে এখানে আমরা কি সার্ভিসটা দিব দেখেন তো। এখানে আমরা কি সার্ভিসটা দিব? সিম্পলি আমরা ধরি যে আমাদের কাছে কারা আসবে? রোগী আসবে, পেশেন্ট আসবে, তাই না? কারোর জ্বর, কারোর মাথা ব্যথা, কারোর দাঁত ব্যথা, কারোর গলা ব্যথা, বিভিন্ন জনের কি বিভিন্ন সমস্যা। ঠিক আছে, এগুলো নিয়ে কি আসবে আমার কাছে? রোগী আসবে, তাই না? তাহলে রোগী কি নিয়ে আসছে আমার কাছে? রোগ নিয়ে, তাই তো? রোগী আমার কাছে কি নিয়ে আসছে? রোগ নিয়ে আসছে। আমাকে কি করতে হবে? এই রোগের কি দিতে হবে? ঔষধ দিতে হবে। ঠিক আছে, তাহলে আলটিমেট আমার গোলটা কি দেখেন? আমার গোলটা হচ্ছে ওষুধ দেওয়া। সিম্পলি যদি আমি চিন্তা করি, আমার গোলটা হচ্ছে কি ওষুধ দেওয়া। ওকে,
এখন আমাদের যতগুলা প্রফেশন আছে সবগুলা প্রফেশনে আলাদা আলাদা কি অ্যাক্টিভিটি আছে, কিন্তু কি জিনিস কিন্তু রোগী আর রোগ নিয়ে। দেখেন আমার কাছে একজন রোগী আসছে, তার একটা রোগ হয়েছে, যদি সে নার্সিং এর কাছে যায় তাহলে কি হবে? নার্সিং কি রোগ আর রোগী বাদে কোনো কথা বলবে? তাদের কাজ হচ্ছে কি রোগীর সেবা করা। সেবাটা কি মূলক? ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীকে সঠিক ওষুধটা খাওয়ানো, তাই না? ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীকে কি সঠিক ইনজেকশনটা দেওয়া, সঠিক স্যালাইনটা কি দেওয়া। যদি ইমিডিয়েট রোগীর কোনো খারাপ অবস্থা হয়, সেই খারাপ অবস্থা থেকে কি রোগীকে ফার্স্ট এডটা দেওয়া, ঠিক আছে? তাহলে কি একজন নার্সের কাজ এটা। এখন যদি আমরা একজন প্যাথোলজিস্টের কথা বলি, প্যাথোলজিস্ট কি করবে? এই যে রোগীটা রোগ নিয়ে আসছে, তার আসলে কোন রোগটা হয়েছে, কারণ কি রোগ যদি আমরা না ধরতে পারি তাহলে সঠিক ওষুধ আমরা কি কখনো দিতে পারবো না। তাহলে সঠিক রোগটা ধরতে সাহায্য করতেছে কে? প্যাথোলজিস্টরা। আবার ফিজিওথেরাপিস্টরা কি চিকিৎসার ধরনটা একটু আলাদা করে নিছে। তারা কি তাদের কাছে রোগী রোগ নিয়ে আসবে, তারা কি ওষুধের লাইনে না যেয়ে তারা কি বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে কি করবে? সেই রোগীর চিকিৎসা করার চেষ্টা করবে। আবার যদি ডেন্টালের কাছে যায় তাহলে কি ডেন্টালের কাছে রোগী রোগ নিয়ে আসবে, কি রোগ নিয়ে আসবে? ওরাল ক্যাভিটির রোগ নিয়ে আসবে, তাই না? মুখের কি দাঁতের রোগ নিয়ে আসবে, সে কি করবে? ওই রোগগুলা চিকিৎসা করবে। আর বাকি যারা আছে প্যারামেডিক্স, সবার কাছে কি আসবে? রোগী রোগ আর ঔষধ। তাহলে এই দুইটা জিনিস কিন্তু সবার জন্য কমন। কোনটা? রোগী এবং রোগ, ঠিক আছে? সো আমাদের মূল কাজ যদি ওষুধ হয়ে থাকে, এখন ওষুধ আমরা কাকে দিব? রোগীকে দিব। ওষুধ আমরা কেন দিব? রোগের কারণে দিব। আলটিমেট এখানে আমাদের সবার উদ্দেশ্য একটা, যে আমি ওষুধগুলো যদি মুখস্থ করতে পারতাম, সব ওষুধগুলো আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু ওষুধগুলো আমি মুখস্থ করলাম, বাট এই মুখস্থ ওষুধটা আমি দিব কিসের জন্য? রোগের জন্য। দিব কাকে? বা রোগটা হচ্ছে কার শরীরে? কার শরীরে? রোগীর শরীরে হচ্ছে। এখন রোগীর শরীরে যদি অসুখ হয় বা রোগ হয়, তাহলে সবার আগে আপনাকে জানতে হবে কাকে নিয়ে? রোগীকে নিয়ে, তাই না? আপনি যদি রোগী সম্পর্কে না জানেন, ঠিক আছে, রোগী মানে কি আমি? রোগী মানে কি আমি না? হিউম্যান বিং আমি না? তাহলে রোগী মানে যদি আমি হই, জি কিছু বলবেন? বুঝি না কাদের? চলে গেছে। ওকে, এইটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমার প্রথমে জানতে হবে কি? দেখেন প্রথমে আমরা জানবো রোগী সম্পর্কে। রোগী সম্পর্কে আমরা যে সাবজেক্টের মাধ্যমে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, বলবো যখন আমরা প্রশ্ন আকারে লিখবো ওগুলাই তুলবেন আপনারা, ঠিক আছে? আরেকটা বিষয় বলি, এই যে আমরা ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে, অনেকে আজকে ক্লাসে আসতে পারে না, কারো কারো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলতেছে, বিভিন্ন কারণে কি আসতে পারে না, কালকে পরীক্ষা আছে মনে হয়, ঠিক আছে? এখন আমরা কিন্তু ক্লাসটা ভিডিও করতেছি, তাই না? তাহলে ভিডিও ক্লাসটা আমরা কি করব? আমাদের একটা প্রতিষ্ঠানের একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? ওই চ্যানেলে আমরা আপলোড করে দিব। আপনাদের ব্যাচের নাম হবে 308। তাহলে কি 308 নাম্বার ব্যাচের প্লেলিস্টে যেয়ে কি আপনি আজকের ভিডিওটা কি পেয়ে যাবেন। সো ভিডিওর যদি কিছু অংশ মিসও হয়, ঠিক আছে, সেটা আপনি পেয়ে যাবেন। তবে যারা ক্লাস করতেছেন তাদের জন্য না, কারণ কি অনেকের এই মেন্টালিটি চলে আসে যে ভিডিও তো আছে, ক্লাসে কি মনোযোগ থাকে না, ঠিক আছে? ভিডিওই, ক্লাস ক্লাসই, ঠিক আছে? সো আপনার পূর্ণ মনোযোগটাকে এখানে থাকতে হবে। যদি কিছু মিস হয় সেটা আপনি কি দেখে নেবেন। আমাদের চ্যানেলটার নামও বলে দিচ্ছি, প্লাজমা এডুকেশন সেন্টার। ওকে, যারা এই চ্যানেলের সাথে অ্যাড নাই তারা কি চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবেন। প্লাজমা এডুকেশন সেন্টার, আপনাদের ব্যাচ নাম্বার কত হবে? 308। ওকে, তাহলে 308 নাম্বার ব্যাচে আজকের থেকে 1 নম্বর ভিডিও আজকে, তাহলে আজকে থেকে ভিডিওগুলো কি পেয়ে যাবেন কন্টিনিউয়াস। ওকে, হ্যাঁ ইউটিউবে যে জাস্ট এটা সার্চ দিবেন তাহলে চলে আসবে। আচ্ছা আমরা একটু বলি, দেখেন এখানে আমাদের সবাই শিখতে আসছে কি? ঔষধ। আলটিমেট আমাদের গোলই কি? রোগী দেখা, রোগীর মানে কি প্রাইমারি ট্রিটমেন্টগুলো দেওয়া, তাহলে কি এসেনশিয়াল ড্রাগগুলো রোগীকে কি ইউজ করা,
ঠিক আছে? ওটিসি ড্রাগগুলো রুগীকে কি দেওয়া। এখন কথা হচ্ছে আমার মূল উদ্দেশ্যই কিন্তু এখানে কি ওষুধ শিখতে আসা, কিন্তু কথা হচ্ছে আপনি যখনই ওষুধ শিখতে যাবেন তখনই আপনাকে ওষুধটা দিতে হবে কি কোনো রোগের জন্য, তাই না? ওষুধটা দিতে হবে কি কোনো রোগের জন্য। তাহলে ওষুধ শিখার পূর্ব শর্ত হবে কি রোগ সম্পর্কে জানা। আপনি যদি রোগ সম্পর্কে না জানেন কিসের ওষুধ দিবেন? ঠিক আছে, আবার আপনি প্যাথোলজিক্যাল টেস্ট দিবেন, কোন রোগের কি টেস্ট? ধরেন আমি আপনাকে মুখস্থ করাই দিলাম উইডাল টেস্ট ফর টাইফয়েড ফিভার, ঠিক আছে, ভিডাল টেস্ট ফর কি টাইফয়েড ফিভার, এমটি টেস্ট ফর কি টিউবারকুলোসিস, এমপি টেস্ট ফর কি ম্যালেরিয়া। এটা আমি মুখস্থ করাই দিলাম আপনাকে। এখন রুগী এসে কি আপনাকে বলবে ভাই আমার টাইফয়েড হয়েছে, টাইফয়েডের টেস্ট দেন? রুগী এসে লক্ষণ বলবে, ওই লক্ষণ দেখে আপনাকে বুঝতে হবে তার টাইফয়েড হতে পারে এই লক্ষণ অনুযায়ী। রুগী আপনাকে লক্ষণ বলবে, সেই লক্ষণ দেখে আপনাকে বুঝতে হবে কি যে তার যক্ষা হতে পারে, তখন আমি যক্ষার টেস্ট দিব। তার মানে কি আপনি যদি লক্ষণ না ধরতে পারেন, রোগ না ধরতে পারেন, ওষুধ তো দূরের কথা কোনো টেস্টও দিতে পারবেন না, তাই না? ওষুধ তো দূরের কথা কোনো কি টেস্টও দিতে পারবেন না। ওকে, তার মানে কি আপনাকে টেস্ট দেওয়ার জন্য হলেও কি রোগটা ভালো করে পড়তে হবে, রোগটা কেন হয়, রোগটার লক্ষণগুলা কি কি হয়, রোগটা কোথায় হয়, এই জিনিসগুলা কি জানতে হবে। তার মানে দেখেন আমরা সাধারণত রোগী আমার কাছে কি নিয়ে আসে? লক্ষণ। কি নিয়ে আসে? লক্ষণ। এসে বলবে কি আমার গলা ফুলে গেছে, গলা ব্যথা, 2 দিন ধরে জ্বর, পুরো ঢুক কিনতে পারতেছি না, যা বলতেছে সবই কি লক্ষণ। তাহলে লক্ষণ দেখে আমি কি নির্ণয় করি? রোগ নির্ণয় করি। যে লক্ষণ বলতেছে সেই লক্ষণ অনুযায়ী ওনার কি হয়েছে? মামস হয়েছে, ঠিক আছে। এরপরে কি আমি রোগের কারণ বের করতে হবে। মামস কি কারণে হয়? মামস একটা কি ভাইরাল ডিসঅর্ডার, তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের ভাইরাল ডিসঅর্ডারকে আমরা কি বলি? মামস বলি। এখন ভাইরাল ডিজিজ সে অনুযায়ী আমি কি দিব? ঔষধ দিব, চিকিৎসা করব। ঔষধ দেওয়া মানে এখানে কি বোঝাচ্ছে? ট্রিটমেন্ট, তাই না? ক্লিয়ার তো? ট্রিটমেন্টের প্যারামিটারটা বুঝেন যে আপনি ওষুধ দিতে চাইলে কি রোগ থাকতে হবে। যদি পৃথিবীতে রোগ না থাকে তাহলে ওষুধ কি দরকার আছে কোনো? মনে করেন আপনি ফেরেশতা হয়ে গেছেন আজকে থেকে, কোনো রোগ নাই আপনার, তাহলে কি এই মেডিসিনের দোকান চলবে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? যারা মেডিসিনের দোকানদার, তাই না? ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো। ওকে, তাহলে আমরা কি বললাম যে ঔষধ দিয়ে চিকিৎসা করবো, বা চিকিৎসা করার জন্য আমাকে লক্ষণ দিয়ে রোগ নির্ণয় করতে হবে, কারণ দিয়ে ওষুধ দিতে হবে। এখন কথা হচ্ছে এই রোগটা নিয়ে আপনার কাছে আসবে কে? রোগী, তাই না? তাহলে রোগী যদি না আসে বা রোগী যদি না থাকে তাহলে রোগ হবে? রোগ যদি না হয় ওষুধের দরকার আছে? তাহলে সবচেয়ে ভাইটাল কে আপনার কাছে? রোগী। রোগীর চেয়ে ভাইটাল জিনিস একটা কিছুই না মেডিকেল সায়েন্সে, সব কিছু আমার বডি। যদি আমি ভেটেরিনারি ডাক্তার হই আমার মূল ফোকাস গরুর শরীর, তাই না? কারণ আমি যদি রোগী না জানি, রোগী মানে না জানি মানে কি, রোগীর শরীরের যে অঙ্গগুলা দিয়ে মানে আমাদের শরীরের ভিতরে কোথায় কোন অর্গানটা আছে, কোন অর্গানটা কি কাজ করতেছে। যেমন আমার লিভার কোথায় আছে এটা আমাকে জানতে হবে, লিভার কি কাজ করে। আমার গল ব্লাডার কোথায় আছে, গল ব্লাডার কি কাজ করে। আমার স্টোমাক কোথায় আছে, স্টোমাক কি কাজ করে। ঠিক আছে, এই অঙ্গগুলো আমি যদি না জানি তাহলে হ্যাপাটাইটিস আমি ধরবো কিভাবে? ঠিক আছে, গল ব্লাডার স্টোন হয়েছে আমি ধরবো কিভাবে? কারণ আমি জানি না গল ব্লাডার কোথায় থাকে। যদি আমি জানি গল ব্লাডার এই জায়গায় থাকে তাহলে গল ব্লাডারে পাথর হলে সমস্যাটা কোথায় হবে? এখানে হবে। তখন আমি কি চিন্তা করবো, যদি একটা রুগীর এখানে ফ্রিকোয়েন্টলি ব্যথা হয় তাহলে আমি কি আল্ট্রাসোনোগ্রাম দিয়ে বুঝতে পারবো কি যে তার গল ব্লাডার স্টোন হয়েছে। বাট আমি যদি না জানি এখানে ব্যথা হচ্ছে তাহলে আমি কি আমার ইচ্ছা মতো বিভিন্ন ব্যথার ওষুধ দিব, অ্যান্টিবায়োটিক দিব, মানে মনের ইচ্ছা মতো যে চিকিৎসাগুলো করতেছে। একটা জিনিস আমি কিছুক্ষণ আগে বললাম যে একজন স্পেশালিস্ট ডাক্তার রুগী দেখার কথা কয়টা? 10 থেকে 12টা। সে রুগী দেখতেছে কত? 100 থেকে 150 জন। ঠিক আছে, কিসের জন্য জানেন? আমাদের জন্য। ঠিক আছে, এই যে যারা ফার্স্ট এড মানে কি ফার্মেসির দোকানে আছে, ম্যাক্সিমাম অর্থে এদের কাছে যখন কোনো ওষুধের জন্য যায় তখন আপনি যদি ভিলেজ এলাকার দিকে যান তখন তারা কি এটাকে বিজনেস হিসেবে নেয়, যেখানে এটা না হলেই নয় সেটা কি দিয়ে দিচ্ছে। আবার কোনো ওষুধের ডোজটা ঠিক মতো মেনটেন করবে, কোনো ওষুধের ডোজটাও কি ঠিক মতো মেনটেন করতেছে না। কারণ কি? এই হ্যাজার্ড সম্পর্কে সে জানে না। ঠিক আছে, তাহলে সে অ্যাক্সেস মেডিসিন ব্যবহার করতেছে, মেডিসিনের সুনির্দিষ্ট ডোজ ব্যবহার করতেছে না, ভুল রোগে ভুল ওষুধ দিচ্ছে। এই কারণে কি হচ্ছে? রুগীর অবস্থা দিনে দিনে আরও খারাপ হচ্ছে। যে রুগীটা স্পেশালিস্ট ডাক্তারের কাছে যেহেতু 20 বছর পরে, ওনার কারণে কি উনি 4-5 বছরের মধ্যে কি স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাবে, কারণ অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে লিভার খারাপ হবে, কিডনি খারাপ হবে। যখন কিডনি খারাপ হবে তখন তার উনি কিছুই করতে পারবে না,
তখন বলবে কি নেফ্রোলজিস্ট দেখান, তখন বলবে কি হেপাটোলজিস্ট দেখান। ঠিক আছে, তাহলে আপনার জায়গা থেকে আপনি যদি একটু এডুকেটেড হন, আপনি যদি বুঝেন কোন রোগে কী ওষুধ দেওয়া লাগবে, রোগটা কি হয়, কোন রোগের কী লক্ষণগুলো আছে, এগুলো যদি বুঝেন তারপরে প্র্যাকটিসটা করেন, ঠিক আছে, ফার্মেসির দোকানে বসলে ন্যূনতম একটা এডুকেশন দরকার আছে। এই এডুকেশন যদি প্রপারলি আপনার থাকে, ঠিক আছে, তাহলেই শুধুমাত্র সম্ভব ওনার কাছ থেকে কি রোগীর সংখ্যা কমানো। কারণ আপনি যদি ফার্স্টেই যে কোনো রোগের প্রথমেই যদি ভালো করে চিকিৎসা দিয়ে রোগীটাকে ভালো করতে ফেলেন বা রোগীটাকে কি হ্যাজার্ড কমাই দিতে পারেন, তাহলে কিন্তু রোগী কি ওনার কাছে যাবে আরও অনেক পরে। ঠিক আছে, বাট অনেক জিনিস ডিপেন্ড করে আপনার উপর, কিন্তু মেইন কথা কি আপনি একজন ব্যবসায়ী। ঠিক আছে, দেখেন ডাক্তারদের প্রেসক্রিপশন লেখার নিয়ম হচ্ছে জেনেরিকে। ডাক্তার আর জেনেরিকে প্রেসক্রিপশন লিখতে পারে না কেন? আমাদের জন্য। কেন পারে না? ডাক্তার যদি অ্যাজিথ্রোমাইসিন লেখে, ধরেন অ্যাজিথ্রোমাইসিন লিখতেছে ডাক্তার জেনেরিকে, খুব আইডিয়াল ডাক্তার, সে ভালোভাবে কি জেনেরিকে প্রেসক্রিপশন করতেছে, যখনই প্রেসক্রিপশনটা আপনার কাছে আসবে ডাক্তার তো ওষুধ দিবে না, ওষুধ দিবেন কে? আপনি। তাহলে যখনই প্রেসক্রিপশনটা আপনার কাছে আসবে সাথে সাথে আপনি কি করবেন? আপনি চিন্তা করবেন কোন অ্যাজিথ্রোমাইসিনটা আপনি কম দামে কিনছেন। দেখেন ভালো কোম্পানির অ্যাজিথ্রোমাইসিন আপনি 35 টাকায় কিনে 30 টাকায় কিনে 35 টাকা বিক্রি করতে পারেন। এমন কোম্পানিও আছে 5 টাকায় কিনে 35 টাকা বিক্রি করতে পারেন। যখন ডাক্তার অ্যাজিথ্রোমাইসিন লিখে দিছে তখন তো আপনি কি পাই গেছেন সূত্র। এমন কোম্পানির ওষুধটা রোগীকে দিবেন যেটাতে আপনার লাভ বেশি, বা যেটাতে আপনি বোনাস পাইছেন, যেটাতে কোম্পানি আপনাকে কি সুবিধা দিচ্ছে। আপনি রোগীর অবস্থা চিন্তাই করবেন না, রোগীটাকে অ্যাকিউট ডিজিজে আক্রান্ত না ক্রনিক ডিজিজে আক্রান্ত, চিন্তাই করবেন না, কারণ আপনার কাছে নলেজটাই নাই। ঠিক আছে, আপনি চিন্তা করবেন কি বিজনেস। সেই জন্য ডাক্তাররা কি করে, যদি আমি ব্র্যান্ড নেমে প্রোডাক্ট লিখি, জিম্যাক্স লিখি, ডাবল লাভ। কি লাভ? এক নম্বর, রোগী যখন দোকানে যাবে জিম্যাক্স আর কিছুই নেবে না, কারণ মেডিকেল এমন একটা জিনিস, টাকা দিবেন আপনি, প্রোডাক্ট কিনবেন আপনি, প্রোডাক্ট খাবেন আপনি, সব কিছু করবেন আপনি, পছন্দ করে দিব আমি। আপনি একটা কাপড়ের দোকানে যান, কাপড় আপনি কিছুই চিনেন না, সুতি কোনটা কটন কিছুই চিনেন না আপনি, এরপরও কি কাপড় ধরে দুটো ডলা দিবেন যে ঠিক আছে কিনা কাপড়, ঠিক আছে, আপনি কিন্তু কিছু বুঝেনও না, এরপরে দামাদামি করবেন যে ভাই এটা কত, এটা কত, এত রাখেন, এত রাখেন। বাট মেডিকেল সেক্টরে এই কোনো সুযোগই নাই। ঠিক আছে, আপনি দোকানে যেয়ে বলবেন, দামাদামি করবেন, দোকানদার বলছে 35 টাকা, আপনি বলেন ভাই 20 টাকা রাখেন, আচ্ছা ভাই 25 টাকা দেই, ঠিক আছে ভাই 30 টাকায় দিলাম, বলার কোনো সুযোগই নাই। তার মানে কি ভদ্র বিজনেস? এখানে যেটা বলছেন এমআরপি লেখা আছে, আপনি যে দামে কিনেন এমআরপি অনুযায়ী কি সে কাস্টমার দিতে বাধ্য। দুই একটা কাস্টমারের পরিচিতি সূত্রে আপনি কি কিছু টাকা কম রাখলেন, ঠিক আছে। এই যারা কম রাখে তারা কিন্তু আরো বড় জালিয়াতি করে। কিরকম? একটা ভিটামিন দিয়ে দিয়েছেন, ঠিক আছে, মাল্টি ভিটামিন দিয়ে দিছে, ঠিক আছে, কোনো একটা কোম্পানির ভিটামিনের দাম হচ্ছে 50 টাকা, এমআরপি লেখা আছে 450 টাকা, ঠিক আছে, এমআরপি লেখা আছে কি 450 টাকা। তো সব ওষুধ দিয়ে ভিটামিনটা যখন দিছে টাকা অনেক বেড়ে গেছে না, তখন বলছে ঠিক আছে ভাই সব টাকা থেকে 50 টাকা কম রাখেন, আপনিও খুশি, দোকানদারও খুশি, কারণ সে 50 টাকার ওষুধ 450 টাকা বিক্রি করতেছে। এরকম ভিটামিনের কোনটা অভাব নাই, আমলকি প্লাস থেকে শুরু করে সবই এই টাইপের ভিটামিন, ঠিক আছে, একটা রুগীরে দিতে পারলে হলো। আমার 2-3টা স্টুডেন্ট ছিল যারা কি এই টাইপের ভিটামিনগুলো বিক্রি করতো, ঠিক আছে, এরা বলতো স্যার 3টা ভিটামিন বিক্রি করতে পারলে সারাদিনের কি খরচ উঠে যায়। এই টাইপের বিজনেস চিন্তা করলে তো হবে না, কারণ এই ভিটামিনটা খেলে রোগীর স্বাস্থ্য বাড়বে। আর গার্মেন্টস এলাকাতে এটা আরও চলবে, কারণ কি গার্মেন্টস এলাকাতে একটা ভিটামিন মহিলাদের স্বাস্থ্য ভালো হয় না। দেখা যায় কি একটা ভিটামিন খেয়ে যদি একটু স্বাস্থ্য ভালো হয়, ওই ফ্লোরের যতগুলো আছে আপনার দোকানে লাইন ধরবে, ঠিক আছে, এই ওষুধ খুব ভালো কাজ করে। বাট কি হচ্ছে, রুগীর লিভার খারাপ হয়ে যাচ্ছে, কিডনি খারাপ হয়ে যাচ্ছে, আমি জানি কিন্তু রুগীকে বলতেছি না, কারণ কি রুগীর যখন খারাপ অবস্থা হবে, রুগীর জমি সব বিক্রি করে এসে কি করবে, লিভারের ডাক্তার দেখাবে, কিডনির ডাক্তার দেখাবে, অথবা যদি চিকিৎসা করতে না পারে তাহলে কি ভিক্ষা করবে। আমি কিন্তু রুট লেভেলে কাজ করতেছি, রুট লেভেলের দায়িত্ব সবচেয়ে বেশি, আপনি বিলিভ করতে পারবেন না, যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন কত মানুষ উপকৃত হবে। কি টাইপের নীতিমালা দিবে বলেন? বাংলাদেশে যদি নীতিমালার কথা চিন্তা করেন তাহলে অন্যদিকে কথা চলে যাবে। সব নীতিমালা আছে, আমি তো বলতেছি সব নীতিমালা আছে, কিন্তু কথা হচ্ছে আমি পালন করি না, না পালন করলে কেউ আমাকে কিছু বলে না, বুঝছেন, আমি পালন করি না, না পালন করলে কি কেউ আমাকে কিছু বলে না, কারণ যে বলবে সে কি করাপ্টেড। আমার কথা বুঝেন নাই? যে আপনাকে বলবে সে কি করাপ্টেড। ধরেন লাইসেন্স ছাড়া ফার্মেসির দোকান, আমরা বলি বাংলাদেশে 4.5 লাখের উপরে ফার্মেসির দোকান আছে, এর ভিতরে 86,000-এর লাইসেন্স করা ছিল, তার ভিতরে অর্ধেকের বেশি কি হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, নতুন করে লাইসেন্স করে নাই। এখন ফার্মেসি কাউন্সিল কি অথরিটি না? ম্যাজিস্ট্রেটকে আসতেছে না? ম্যাজিস্ট্রেট আসতেছে, সব দোকান থেকে 500 করে টাকা তুলে আপনি কি
ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিয়ে দিচ্ছেন, আল্লাহ হাফেজ, ম্যাজিস্ট্রেট ওইখান থেকে চলে যাচ্ছে। তাহলে নিয়ম নাই কে বলছে? নিয়ম আছে করাপশনের জন্য, সব কিছুরই নিয়ম আছে। এই যে ফার্মাসিউটিক্যাল আমি যেগুলো বললাম, আমলকি প্লাস, এই ওষুধগুলো বানায় কিভাবে? ওরা যখন রেজিস্ট্রেশন নিচ্ছে তখন তো কি এটা বানানোর জন্য রেজিস্ট্রেশন নেয়নি, প্রোডাক্ট ভালো দেওয়ার জন্য, এখানে স্টেরয়েড দেওয়ার জন্য কি রেজিস্ট্রেশন নেয়নি, বাট এখন দিচ্ছি। ধরবেন আপনি যান দোকানে, জরিমানা করবেন 2 লাখ, মাঝে মাঝে র্যাব যাচ্ছে না, ভ্রাম্যমাণ আদালত যাই স্টিল গালা করতেছে, 2 করতেছে, পরে কোনো খবর জানেন? খবর কিন্তু এইটুকু হচ্ছে যে ভ্রাম্যমাণ আদালত আজকে কি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আসছে, বা ধুলাইখালে একটা কি শ্যাম্পুর কোম্পানিতে গেছে, তাই না, যেখানে কি অন্য ব্র্যান্ডের শ্যাম্পু দিচ্ছে, তারপরে কি সিল গালা করছে, 2 লাখ টাকা জরিমানা করছে, 10 লাখ টাকা জরিমানা করছে, এটা আমরা জানি না। এই যে নিউজটা হলো, এর পরের মাসে কি হয়েছে এটা নিয়ে আর কোনো নিউজ হয় কখনো? পরের মাসে কি হয়? টাকা পয়সার লেনদেন হয়, দোকানও খুলে দেয়, যেটা যেভাবে চলছিল সেটা সেইভাবে চলে। যদি বাই দিস টাইম তুলতে না পারে, লোকেশন চেঞ্জ করে, কি বলে এখানে চালানো যাবে না, এটা সিলগালা পাশের রুম ভাড়া নিছে, পাশের রুম ভাড়া দিয়ে ওইখানে করতেছে, প্রসেস কিন্তু বন্ধ হচ্ছে না। ঠিক আছে, তার মানে কি সব নিয়ম আছে, সব আইন আছে, আমি যদি না মানি, না মানলে যদি আমার কোনো শাস্তি না হয়, আর নিয়ম আইন এগুলো কাদের জন্য? ঠিক আছে, ওকে ফাইন। তাহলে দেখেন আমরা 1 বছরের কোর্স যারা, তাদের এইটুকু পর্যন্ত আমরা থাকবো কিরকম দেখেন, অ্যানাটমি ফিজিওলজি। আমরা যদি রোগীকে জানতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই করতে হবে কি? অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। দেখেন আপনাদের আরেকটা কথা বলি, আপনাদের সবারই অনেক স্টাডি গ্যাপ আছে, বুঝেন, সবারই অনেক স্টাডি গ্যাপ আছে, কিছু কিছু আছে রানিং স্টুডেন্ট, এরপরও কি ডিসিপ্লিন আলাদা, আপনি অন্য ডিসিপ্লিনে অনেক বছর পড়াশোনা করে আসছেন, ঠিক আছে, আপনার স্টাডি গ্যাপ আছে, এই সবগুলো জিনিসই কিন্তু আমাদের কনসিডারেশনে আছে। আপনারা এখানে ম্যাক্সিমামই কি চাকরিজীবী, এই সবগুলো জিনিসই কিন্তু আমাদের কনসিডারেশনে আছে। এরপরে আমাদের সিলেবাসটা কি কনসিস্ট করা হয়েছে একেবারে কি, যেটা না হলেই নয়, শুধুমাত্র ওটাই কি এখানে পড়ানো হবে, এটা না হলে চলবে না, পরের সিস্টেমে আপনার রোগ পড়তে গেলে কি এই জিনিসগুলা লাগবে, ততটুকু পর্যন্ত আপনাকে পড়ানো হচ্ছে। আরেকটা বিষয় বলি যে প্রথমে যেহেতু ক্লাস করতেছেন, প্রথম যখন আপনি পড়তে যাবেন আপনার কাছে অনেক কঠিন লাগবে, এটাই স্বাভাবিক, আপনি পড়তে যেয়ে ভুলে যাবেন, এটাই স্বাভাবিক, ঠিক আছে। আপনাকে মনে রাখতে হবে যে আমরা ভুলে যাব, এটা কি আমাদের জন্য বাই নেচার, কিসের জন্য? আমরা মানুষ, আমরা যদি রোবট হতাম তাহলে কি একবার পড়তাম, যে পর্যন্ত মেমোরি নষ্ট না হবে সে পর্যন্ত আর কি ভুলতাম না। আমরা মানুষ, তার মানে কি আমরা একটা পড়া পড়লে অবশ্যই ভুলে যাব, ঠিক আছে। অ্যাটলিস্ট মেডিকেল সায়েন্সে পড়া তো ভুলে যেতেই হবে, কারণ কি এই সায়েন্সের পড়ার সূত্রটা হচ্ছে কি, আপনি যতই পড়িবেন ততই ভুলিবেন, যতই ভুলিবেন ততই কি শিখিবেন। তার মানে আপনাকে একবার পড়তে হবে ভুলে যাওয়ার জন্য, আপনি যখন পড়বেন মনে মনে নিশ্চিতই থাকবেন আপনি ভুলে যাবেন, কারণ ভুলে যাওয়ার পরের পড়াটাতে আপনি কি শিখতে পারবেন। তার মানে আপনি যদি ভুলে যাওয়ার জন্য ডিমোটিভেট হয়ে যান তাহলে কিন্তু পড়া আগাবে না। আপনি একদম স্বাভাবিকভাবে থাকবেন যে পড়বেন আর ভুলে যাবেন, পড়বেন আর ভুলে যাবেন, ভুলে যাওয়ার পরে আপনার শেখা শুরু হবে। তার মানে একটা বার কষ্ট করতে হবে কিসের জন্য? ভুলে যাওয়ার জন্য। আপনি না পড়লে তো ভুলে যাবেন না, তাই না? মনে করেন অ্যানাটমি ফিজিওলজি আপনি কিছু পারেন, এখানে কিছু পারেন আপনি, তাহলে এখানে ভুলে যাওয়ার কিছু আছে আপনার, তাহলে একবার ভুলে যাওয়ার জন্য কি করতে হবে? কষ্ট করে পড়তে হবে। তার মানে আমরা শুধু বলতেছি আপনি একবার কষ্ট করেন শুধু ভুলে যাওয়ার জন্য, ঠিক আছে, দ্বিতীয়বার আর ভুলতে হবে না, দ্বিতীয়বার যখন পড়বেন তখন এমনিই কি পড়াটা মুখস্থ হয়ে যাবে। আরেকটা বিষয় বলি, কখনো ডিমোটিভেট হবেন না, ঠিক আছে। ডিমোটিভেট মানে কি, কখনো কোনো নেগেটিভ চিন্তা ব্রেনের ভিতরে ঢুকাবেন না, যে আমার হচ্ছে না, সবাই এত, এখানে অনেকে অনেক ভালো পারতে পারে, ঠিক আছে, সবাই এত, আমাদের এখানে কি এরকম অনেকে আসে যারা কি অন্য ডিসিপ্লিন থেকে কি বড় কোর্স করা, যেমন ধরেন কি সে হোমিওপ্যাথিতে কি ডিপ্লোমা করে আসছে, আয়ুর্বেদে ডিপ্লোমা করে আসছে, বিএসসি করে আসছে, ক্র্যাক কোর্স করতেছে, তাহলে সে অনেক জিনিস ভালো জানে না, তাহলে আপনি তাকে দেখে ডিমোটিভেট হওয়ার কিছুই নাই, আপনারটা আপনি বুঝবেন, তারটা সে বুঝবে। ব্রেনে কখনো নেগেটিভ জিনিস ঢুকাবেন না, কারণ নেগেটিভ জিনিস হচ্ছে একটা বিষের কি বীজ, যদি একবার ঢুকান এই গাছটা কি বড় হবে, আপনাকে নেগেটিভ বানায় ফেলবে পুরো, ঠিক আছে। যেমন ধরেন আপনার পড়া মুখস্থ হচ্ছে না, আপনি এইভাবে ব্রেনকে সান্ত্বনা দেন যে আগের চেয়ে তো ভালো পারি। এই যে আজকে প্রথম ক্লাস যে করতেছেন 10 নাম্বার ক্লাসে অবশ্যই কি আপনি প্রথম ক্লাসের চেয়ে ভালো পারবেন। যেমন আজকে আপনি অ্যানাটমি ফিজিওলজি নামটা লিখতে দিলেই অনেকের কষ্ট হয়ে যাবে, কিন্তু তৃতীয় চতুর্থ ক্লাসে কিন্তু এই কষ্টটা হবে না, আপনি কিছুই পারেন না, এরপর আপনি মাথায় রাখবেন যে কি আপনি আগের চেয়ে
ভালো পারবেন। মেডিকেল সায়েন্স হচ্ছে শুধুমাত্র পজিটিভিটি। এখানে আপনি ভুলে যাবেন, কষ্ট হবে, শিখতে হবে, দরকার, তাই না? কারণ কি, আপনি যখন রুগীর সাথে কথা বলবেন, রুগী কিন্তু আপনাকে জাস্ট করবে, আপনার নলেজ কীরকম আছে, আপনি কিছু বুঝেন কিনা, আপনার কথাবার্তার স্টাইল কি, এটা কিন্তু রুগী আপনাকে জাস্ট করবে। ঢাকা শহরের ভিতর আপনি যেরকম ডাক্তার দেখতেছেন, এই পরিবেশ দেখে আপনার মনে করার কারণ নেই এখানে শুধু ওষুধই তো বিক্রি করে। আপনি একটু যান না আউটসাইডে, ঢাকা শহরের এমন অনেক থানা আছে যেখানে মাসে একদিন এমবিবিএস ডাক্তার যায়, তাই না? তাহলে ওই সকল থানাতে যখন আপনি কাজ করবেন, আপনিই কি ওখানে বড় ডাক্তার। যদি আপনার নলেজের মানে না থাকে, স্কিল ভালো না থাকে, নলেজ ভালো না থাকে, আপনি পারবেন না, ঠিক আছে? তখন আপনি কি অ্যাবিউজ করবেন, ম্যাল প্র্যাকটিস করবেন, ভুল প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আপনি বুঝেন, আমরা অনেক সময় নার্সিং করার সময় চিন্তা করি যে অনেক হসপিটালে এমন নার্স আছে যারা কি কোনো কোর্স না করে আছে, তাহলে নার্সিং এত 4 বছর কি কষ্ট করে পড়ে, কি ছাই ঠাই করে, ডিপ্লোমা করতেছি 4 বছর, কি কষ্ট করে পড়ার দরকারটা কি, এমনি তো করা যায়। প্রবলেমটা কি দেখেন, যে আমরা প্রফেশনের মানটাকে কি করতেছি, নিচে নামায় ফেলতেছি। এখন আমরা এডুকেশনের মান নিচে নামায় ফেলছি না কেন? দেখেন, আমাদের 80 দশকের কথা চিন্তা করেন, ওই সময় আমরা আমাদের সাইড থেকে মনে করতাম যে আমাদের সময় 5 পাস, সরি আমাদের সময় ম্যাট্রিক পাস, ওই সময়ের কি 5 পাস, এটা বলতাম কিসের জন্য, এডুকেশনের মানটা কি অনেক ভালো ছিল। এখনকার যে ছেলেমেয়েরা পাস করতেছে, ঠিক আছে, এই ছেলেমেয়েরা কি বলবে যে ওই সময়ের অশিক্ষিত, এই সময়ের মাস্টার্স পাস, তাই বলবে না? তার মানে কি শিক্ষার মানটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে? একই বিষয় কিন্তু এখানেও হচ্ছে, যে আমরা ভাবতেছি দোকানে বসে আমি তো সব ওষুধের নাম জানি, আমি তো সব ওষুধের কি বলতে পারি, কিন্তু একটা রোগের কারণ জিজ্ঞেস করেন, পারে না। একটা রোগের লক্ষণ জিজ্ঞেস করেন, জানে না। একটা ওষুধের জেনেরিক জিজ্ঞেস করেন, জানে না। জেনেরিক যদি পারে, গ্রুপ জিজ্ঞেস করেন, জানে না, ঠিক আছে? আপনার মধ্যে যখন এই কনফিডেন্স আসবে যে আপনি সব পারেন, তখনই বুঝবেন আপনার ধ্বংস কি শুরু হয়ে যাচ্ছে। কারণ একটা মানুষ সব পারতেই পারে না, তাই না? আপনার ভিতরে অহংকারটা আসে কিভাবে? আপনি বুঝেন যে আমি আপনাকে কি ওষুধের নাম শিখাইতেছি, এখন যদি জুতা সেলাই করতে দিই, আপনি কি জুতা সেলাই করতে পারবেন ওই মুচির মতো? মুচি কি পারবে ওষুধের নাম? চিন্তা করেন, যে এমবিবিএস ডাক্তার সে কি ইঞ্জিনিয়ারিং এর কাজ করতে পারবে? যে ইঞ্জিনিয়ার সে কি এমবিবিএস এর কাজ করতে পারবে? তার মানে আমরা একটা বা দুইটা বিষয় জানি, আর ম্যাক্সিমাম বিষয় আমরা জানি না। অথচ একটা বিষয় জেনে আমাদের অহংকারের যেন কি থাকে না, শেষ থাকে না, ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনার জানার কোনো শেষ নাই। যত জানবেন তত জানার কথা কি বাড়বে। আপনি যেদিন মনে করবেন আপনি সব পারেন, সেদিনই আপনি কি সব শেষ। ওকে, তাহলে দেখেন আমরা ফার্স্ট সেমিস্টারে কি পড়বো? এই যে 3টা জিনিস বললাম, এই 3টাই আমরা পড়বো মূলত ফার্স্ট সেমিস্টার। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। কি পড়বো? অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। এটা মানে কি আমরা বুঝাচ্ছি বলেন তো? দেহ। অ্যানাটমি ফিজিওলজি মানে কি? দেহ। আমরা আমাদের বডির সব নর্মাল জিনিসগুলো পড়বো। আমার নর্মাল ব্লাড প্রেশার কত থাকে, আমার নর্মাল হিমোগ্লোবিন কত থাকে, সবগুলাকে আমি নর্মাল পড়বো। 2 নাম্বার সেকেন্ড সেমিস্টার। হ্যাঁ, সাবজেক্টের নাম এটা দেহ, ঠিক আছে? অ্যানাটমি ফিজিওলজিতে আমাদের আলোচ্য বিষয় কি হবে? দেহটা পড়বো। এটা পড়তে আমাদের যত সময় লাগে, ঠিক আছে? তাহলে সেকেন্ড সেমিস্টার আমরা কি পড়বো? ডিজিজ। কি পড়বো? ডিজিজ মানে কি? রোগ। দেখেন, দেহ পড়বো। দেহ হচ্ছে কি? সব স্বাভাবিক ব্যাপারগুলো। আর ডিজিজ হচ্ছে কি? অস্বাভাবিক ব্যাপারগুলো। আপনার ব্লাড প্রেশার কত আছে? 120/80, স্বাভাবিক ব্যাপার। ব্লাড প্রেশার কত হয়েছে? 160/90, কি? অস্বাভাবিক ব্যাপার। তাহলে অস্বাভাবিক ব্যাপার হওয়া মানে কি? এটা রোগ। যে কোনো অস্বাভাবিক। আবার ব্লাড প্রেশার কমে গেছে, হয়েছে কত? 90/50, অস্বাভাবিক। অস্বাভাবিক হওয়া মানেই কি? রোগ। স্যার যেতে পারেন, যেতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেখেন, আমরা বলি আপনার কাজ থাকতে পারে, কারণ এখানে আপনার বিভিন্ন রকম প্রফেশনে আছে। যদি কোনো কাজ থাকে, সুন্দর করে আস্তে করে উঠে চলে যাবে, ঠিক আছে? ওকে, থার্ড সেমিস্টারে কি পড়বো?
থার্ড সেমিস্টারে বলবো ফার্মাকোলজি, রোগ, ওষুধ, ওকে। তাহলে 120/80, 60/কি 90। এই অ্যাবনর্মাল কন্ডিশনগুলো কি? রোগ। তার মানে রোগ কিছুই না, জাস্ট নর্মাল কন্ডিশনটা অ্যাবনর্মাল হলে কি? রোগ। তাহলে আগে এই অ্যাবনর্মাল কন্ডিশন পড়ার জন্য আমাকে আগে কি করতে হবে? সব নর্মাল জিনিসগুলো করতে হবে, ওকে। 3 নাম্বার প্রসিডিউরটা কি? থার্ড সেমিস্টার ফার্মাকোলজি। ফার্মাকোলজিতে আমরা কি পড়বো? ঔষধ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রতি 4 মাসে একটা করে সেমিস্টার, তাহলে 4 এই হচ্ছে 12 মাসের বেসিক কোর্স শেষ, ঠিক আছে। তাহলে টোটাল 12 মাসের বেসিক কোর্সে আমরা কি অ্যানাটমি ফিজিওলজি পড়বো, সিস্টেমিক ডিজিজ পড়বো, ফার্মাকোলজি বা ওষুধগুলো পড়বো। এরপরে যারা সেকেন্ড ইয়ারে যাবে তাদের জন্য কি আছে? তাদের জন্য আছে প্যাথোলজি, আছে মেডিসিন, আছে গাইনোকোলজি, আছে অবস্টেটিক্স আছে। থার্ড সেমিস্টারে যারা যাবে বা থার্ড ইয়ারে যারা যাবে তারাও কি সার্জারি পড়বে। এক একটা কি এক এক সেমিস্টারে সাবজেক্টগুলো আলাদা আলাদা হয়ে যাবে, তবে সবার জন্য কমন বেসিক এই সেমিস্টারটা, ঠিক আছে। অ্যানাটমি ফিজিওলজি, ডিজিজ এবং ফার্মাকোলজি সবাইকে কি করতে হবে, ক্লিয়ার। এখন আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা বলবো, যে আপনাদের যে আমরা পরীক্ষাগুলো নিব ওই পরীক্ষার মার্কগুলো কিভাবে কি ডিস্ট্রিবিউটেড হবে। দেখেন প্রত্যেকটা সেমিস্টার ফার্স্ট ইয়ারে, ঠিক আছে, প্রত্যেকটা সেমিস্টার টোটাল হবে 100 মার্কসে। কত? এই 100 মার্কসকে বিভিন্ন দিকে কনভার্সন করা হবে, বাট কি টোটাল আমরা পরীক্ষা নিব কত মার্কসে? 100 মার্কসে, 100 মার্কসে পরীক্ষা নিব, ঠিক আছে। পরীক্ষার মার্কসগুলো কিভাবে ভাগ হবে দেখেন। মার্ক ডিস্ট্রিবিউশন, 1 নম্বর হবে রিটেন, ঠিক আছে। আমরা একটা সেমিস্টার ফাইনাল, ঠিক আছে, ফাইনাল রিটেন এক্সাম, আমরা ডাইরেক্ট ফাইনাল লিখে দিই, ওকে। ফাইনাল রিটেন এক্সাম হবে একটা, এই এক্সামের টোটাল মান থাকবে কত? 60 মার্কস। কত হবে? 60 মার্কস। এটা কিন্তু 3 সেমিস্টারের জন্য, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটার জন্য। 2 নাম্বার ক্লাস টেস্ট হবে, ক্লাস টেস্ট থেকে যোগ হবে 15 মার্কস, ঠিক আছে। ক্লাস টেস্ট নিব, ওই ক্লাস টেস্ট থেকে সেমিস্টারে যোগ হবে কত? 15 মার্কস। কোর্স ভাইবা হবে, অর্থাৎ যখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা হয়ে যাবে তখন কি একটা ভাইবা হবে, ওই ভাইবা থেকে যোগ হবে 15 মার্কস, ঠিক আছে। ওই ভাইবা থেকে যোগ হবে কত? 15 মার্কস। নাম্বার 4 ক্লাস অ্যাটেন্ডেন্স। আপনি যে প্রতিদিন ক্লাসে আসবেন সেদের কি একটা অ্যাটেন্ডেন্স থাকবে, এই ক্লাস অ্যাটেন্ডেন্সে যোগ হবে 10 মার্কস। এই টোটাল সেমিস্টারে 100 মার্কস। হ্যাঁ 40 আর 60, ওকে। তাহলে দেখেন আমাদের কিন্তু মূল ফোকাসটা এখানে থাকতে হবে, কারণ রিটেনে ফেল করলে আর কোনো চিন্তা ভাবনা নাই, ঠিক আছে। আর এই মার্কসগুলো কিন্তু আমার হাতে, ঠিক আছে, এই মার্কসগুলো আমার হাতে। দেখেন একমাত্র মনে রাখেন, সায়েন্সের ছেলে মেয়েরা কখনো কি স্যারদের অবাধ্য হওয়ার সাহসী করতে পারবে না, একদম এসএসসি থেকে শুরু করে, কারণ প্র্যাকটিক্যালে 25 মার্কস, স্যারের সাথে ভালো সম্পর্ক থাকলে 25-এ 25ই পাবেন, তা নাহলে এখানে ফেলও করতে পারেন, ঠিক আছে। আর এমবিবিএস ক্যাটাগরিতে তো স্যারদের পুরো তেল দিয়ে চলতে হয়, যে পর্যন্ত পাস করে না বের হবেন সে পর্যন্ত কি তেলের ডিপ বানিয়ে স্যারদের সাথে সাথে ঘুরতে হবে, কারণ এখানে ফুল পাসটা ডিপেন্ড করতেছে ভাইবার উপর। আপনি যত ব্রিলিয়ান্টই হন, আপনাকে ফেল করানো আমার জন্য কোনো ব্যাপারই না। এমন জিনিস জিজ্ঞেস করবো যেটা আপনি শুনেই নেই না, তাই নাকি? যদি কাউকে ফেল করাতে চাই তাহলে কি কোনো ব্যাপারই না, ঠিক আছে। আর আমাদের এখানে জিনিসটা এরকম না, এই জিনিসগুলো আমরা অনেক রিল্যাক্স করে রাখছি, ঠিক আছে। আপনি ক্লাস টেস্টে যাই করেন,
ইয়েতে যাই করেন, ঠিক আছে, একটা অ্যাভারেজ মার্কস আপনাকে কি দেওয়া হবে যদি আপনার এখানে কি ভালো থাকে। সো আপনাকে টার্গেট নিতে হবে কি রিটেন ফাইনাল এক্সামটা যেন কি ভালো হয়। আরেকটা বিষয় বলি, ট্র্যাডিশনাল এক্সামের মতো কিন্তু এখানে এক্সাম হয় না, ঠিক আছে। যেমন এখানকার এক্সামগুলো মোবাইল বিভিন্ন জিনিসপত্র ইউজের মাধ্যমে কি বিভিন্ন ডিসঅনেস্টি হয় না, ঠিক আছে। এক্সাম মানেই কি ডিসঅনেস্টি হয়ে গেছে একটা রুলস। এখানে কিন্তু একদম পিওর কাট এক্সাম হবে, কোনো রকম মানে কি আপনি এখানে কোনো রকম দুর্নীতির কোনো সুযোগই পাবেন না। সহজ কথা, নিচে যতটুকু পারেন শুধু অতটুকুই কি লিখতে হবে। দেখা দেখি করবেন, বলবেন, নকল করবেন, এই জাতীয় কোনো সুযোগই আপনি এখানে পাবেন না। তার মানে আমরা কেন কি আমরা এই সুযোগটা কেন দেই না? আপনি একাডেমিক কোনো কোর্স করতেছেন, ধরেন আপনি বিবিএ করতেছেন, এখানে আপনি পাস করেন ফেল করেন, আপনাকে পাস করাই দিতে পারলে আপনি ওইখানে যেয়ে শিখবেন। কিন্তু এখানে তো আপনি মানুষের জীবন নিয়ে কাজ করবেন, শেখার জন্য তাই না? যেহেতু মানুষের জীবন নিয়ে কাজ করবেন, আমরা চেষ্টা করব কি যে পাস করে যারা যাবে তারা যেন কি কিছু শিখে যায়, ঠিক আছে। সেই জন্য আমরা পরীক্ষা কিন্তু এখানে প্রত্যেকটা পরীক্ষায় খুবই কড়াকড়ি হবে। আপনি ক্লাসে যা ইচ্ছা তা বলেন, যতটুকু জানা দরকার ফুল বলেন, হাজার হাজার প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই। বাট পরীক্ষার হলে কোনো রকম কি স্যাক্রিফাইস করা হবে না, ঠিক আছে। আগে থেকেই বলে দিচ্ছি যে আপনি বলবেন স্যার আমাকে একটু সুযোগ দেন, এটা সেটা কিচ্ছু হবে না, ঠিক আছে। পরীক্ষার হলের মতোই হবে, ঠিক আছে। 40% 40% পাস পার্স বা আপনাকে মিনিমাম 40 পেতে হবে। আর আপনাকে তো বলতেছি পাশের চিন্তা করেনি না, ঠিক আছে। আপনি পাস ফেল হচ্ছে কি এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আপনি চিন্তা করেন ক্লাসে আসতেছেন কত পার্সেন্ট শিখতে পারতেছেন, আজকে ক্লাসে নতুন কি শিখছেন, জাস্ট এইটুকু চিন্তা করেন। আপনার যদি শিখা ঠিক থাকে পাস এমনি করবো, আপনাকে আমরা আটকে রাখবো? প্রথম পরীক্ষা ফেল করবেন, সাপ্লিমেন্টারি দিবেন, সাপ্লিমেন্টারিতে পাস করবেন, ওখানে ফেল করলে আবারও সাপ্লিমেন্টারি দিবেন, দিতেই থাকবেন, ঠিক আছে। মেডিকেলে পরীক্ষার কোনো শেষ নাই, দিতেই থাকবেন পরীক্ষা। তবে আমরা চাই সবসময় ফার্স্ট চান্সে কি পাস করে যান, কারণ আপনাকে আটকে রাখা আমাদের লস। ক্লিয়ার তো? এইটুকু। আরেকটা বিষয় বলি দেই সিম্পলি, পরীক্ষা পাস করার জন্য কি একটা সাজেশন পরীক্ষার আগে পেয়েই যাবেন, ঠিক আছে। বাট সেটা নিয়ে চিন্তা করে যদি বসে থাকেন তাহলে আপনার মূল ফোকাস থেকে আপনি সরে যাবেন, ঠিক আছে। কারণ আমরা জানি হ্যাঁ ফার্স্ট সেমিস্টার অ্যানাটমি ফিজিওলজি, ঠিক আছে, বিভিন্ন রাইটারের বই আছে, ঠিক আছে। আমাদের সিলেবাস অনুযায়ী এখানে একটা বই আছে অ্যানাটমি ফিজিওলজি, বেসিক অ্যানাটমি ফিজিওলজি, ঠিক আছে। আপনাদের আমরা এই বইটা করাবো, সেহেতু এই বইটা আপনাদেরকে কিনতে হবে, বাট বইটা এখন অ্যাভেলেবল নাই। আমাদের আজকে আসার কথা ছিল, কিন্তু বইটা কি এখনো আসে না আমাদের কাছে। যত বই আছে সকল বই খাতা কলম সব আপনাকে কিনে নিতে হবে, ঠিক আছে। আর যদি কেউ বই সহ একবারে পেমেন্ট করে থাকে, তাই নাকি? ভালো, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টারে বই ফ্রি দিব না, ফার্স্ট সেমিস্টারে সিলেবাস ফ্রি দিব, ঠিক আছে। সিলেবাসের একটা বই আছে না, ওইটা ফ্রি দিব। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পড়াশোনায় আসি, ঠিক আছে। আমরা এতক্ষণ যে আলোচনা করছি, আলোচনার মূল উদ্দেশ্য কিন্তু একটাই ছিল যে অ্যানাটমি ফিজিওলজিটা আপনার জন্য কেন ইম্পর্টেন্ট। মেডিকেল সায়েন্স অ্যানাটমি ফিজিওলজির বাইরে কিছুই নাই। আমরা জাস্ট আজকে ছোট্ট দুইটা জিনিস করবো, অ্যানাটমি কাকে বলে, ফিজিওলজি কাকে বলে, ঠিক আছে। আর অ্যানাটমি কয়েকটা ব্রাঞ্চের নাম করে আজকে আমরা যাবো, ঠিক আছে। তাহলে প্রথমে লেখেন অ্যানাটমি। দেখেন আপনার এখানে এমনভাবে পড়ানোর চেষ্টা করবো যে আপনাকে এইখানে যেন মুখস্থ হয়ে যায়। বাসায় যে সময় দিতে পারবেন না এটা আমরাও জানি, তবে আধা ঘন্টা করে সময়, এইটুকু বলে দেই। প্রতিদিন অ্যাটলিস্ট চেষ্টা করেন যেন 30 মিনিট সময়টাকে দিতে পারেন প্রতিদিনই। আপনি রাতে শোয়ার আগেও যদি হয় আপনি যদি রাতে শোয়ার আগেও 30 মিনিট সময় নেন, বিছানার পাশে বইটা রেখে দিবেন, ঘুমানোর আগে কি 30 মিনিট একটু দেখবেন প্রতিদিনই, ঠিক আছে। আজকের থেকে শুরু করে, ওকে। তাহলে আমরা প্রথমে অ্যানাটমির সংজ্ঞাটা লিখে দিই, আপনারা একটু লিখে নেন। লেখেন মেডিকেল সায়েন্সের, ঠিক আছে, মেডিকেল সায়েন্সের, আমি বানানগুলো লিখে দিচ্ছি। চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্সের যে শাখায় বা চিকিৎসা বিজ্ঞানের যে শাখায়, যেটা লেখেন মেডিকেল সায়েন্সে লেখেন, এটাই ভালো। আপনাকে কিছু কিছু ইংরেজি প্র্যাকটিস করতেই হবে, তাই না। মেডিকেল সায়েন্সের যে শাখায় মানব দেহের
মেডিকেল সায়েন্সের যে শাখায় মানব দেহের বিভিন্ন অঙ্গের মেডিকেল সায়েন্সের যে শাখায় মানব দেহের বিভিন্ন অঙ্গের গঠন অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে ঠিক আছে, পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তাকে অ্যানাটমি বা দেহ ব্যবচ্ছেদ বিদ্যা বলা হয়। ঠিক আছে, দেহ ব্যবচ্ছেদ বিদ্যা বলা হয়। অ্যানাটমিকে বাংলায় কি বলে? দেহ ব্যবচ্ছেদ বিদ্যা। কেটে কেটে যে বিদ্যাটা পড়াশোনা করছে, ব্যবচ্ছেদ মানে ভাগ করা, কেটে কেটে অর্ধেক টুকরা টুকরা করা। তাহলে অ্যানাটমিকে কি বলতেছি? দেহ ব্যবচ্ছেদ বিদ্যা বা অ্যানাটমি। ওকে, তাহলে এখানে আমরা কয়টা জিনিস জানলাম? যে অ্যানাটমির মাধ্যমে আমরা কি জানি? তিনটা জিনিস জানি। গঠন জানি, অবস্থান জানি, সম্পর্ক জানি, তাই না? দেখেন, এটা যদি আমাদের স্টোমাক হয়ে থাকে, তার মানে কি? এটা পরিপাকতন্ত্রের একটা অর্গান, আমাদের পাকস্থলী। তাহলে পাকস্থলীর গঠন আমি যখন জানবো, কি জানবো? পাকস্থলীতে কয়টা ছিদ্র থাকে, তাই না? উপরে একটা ছিদ্র থাকে, নিচে একটা ছিদ্র থাকে। পাকস্থলীর পার্ট কয়টা? পাকস্থলীর পার্ট 3টা: ফান্ডাস, বডি, পাইলোরাস। ঠিক আছে, এগুলো কি? অ্যানাটমি। তার মানে কি? গঠন। পাকস্থলী কিভাবে গঠিত, পাকস্থলী কোন সব টিস্যু দিয়ে গঠিত, পাকস্থলীর কয়টা লেয়ার, কয়টা সেল, এগুলো আমরা কি? অ্যানাটমির অংশ করব। ওকে, এরপরে পাকস্থলীর সাথে স্টোমাকের কি সম্পর্ক, স্টোমাকের সাথে ইসোফ্যাগাসের কি সম্পর্ক, স্টোমাকের সাথে কি স্মল ইন্টেস্টাইনের কি সম্পর্ক, এগুলো পড়বো আমরা। ঠিক আছে, আমরা শুধু বলতেছি যে একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গের কিন্তু সম্পর্ক আছে। কারণ এখানে চিমটি দিলে আমার হাতে যদি আজকে একটা ছেঁচা খায়, সমস্ত শরীরে কি অনুভূতি হয়। তার মানে কি? শরীরের প্রত্যেকটা অঙ্গের সাথে আরেকটা কি আছে? পারস্পরিক সম্পর্ক আছে। তাহলে অ্যানাটমি শুধু আলোচনা করবে কি? গঠন, অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে। ঠিক আছে, যদি আমরা ফিজিওলজির সংজ্ঞা দিই, চেঞ্জটা হবে কোথায়? সবই ঠিক থাকবে, শুধু যে জায়গায় গঠন আছে এই জায়গাটা কি হবে? কাজ। ঠিক আছে, তাহলে ফিজিওলজির সংজ্ঞাটা লেখেন। সেম সংজ্ঞা, আপনাদের মুখস্থ করার সুবিধার জন্য আমরা একেবারে সংজ্ঞাটাকে সেম রাখবো। লেখেন, মেডিকেল সায়েন্সের যে শাখায়, আগেরটা দেখে দেখে লেখেন, মেডিকেল সায়েন্সের যে শাখায় এখন লিখতেছেন কার সংজ্ঞা? ফিজিওলজি। ঠিক আছে, এখন লিখতেছেন ফিজিওলজির সংজ্ঞা। মেডিকেল সায়েন্সের যে শাখায় বিভিন্ন অঙ্গের, ওই মানব দেহটা লিখে নিন। ঠিক আছে, মানব দেহের বিভিন্ন অঙ্গের, মেডিকেল সায়েন্সের যে শাখায় মানব দেহের বিভিন্ন অঙ্গের ওইখানে কি ছিল? গঠন। এখানে কি হবে? কাজ। মানব দেহের বিভিন্ন অঙ্গের কাজ, কমা দিয়ে আগেরটাই হুবহু আগেরটা,
অবস্থান, পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তার মানে দুইটা সংজ্ঞার ভিতরে পার্থক্য শুধু গঠন আর কাজ। গঠন অ্যানাটমিতে লিখবেন, অ্যানাটমির সংজ্ঞা যখন লিখবেন তাকে অ্যানাটমি বলে, ওটা গঠন হবে। বাকি সব জিনিস সেম হবে, শুধু গঠনটা হবে না। গঠনের জায়গাতে কি হবে? কাজ। বিভিন্ন অঙ্গের কাজ, অবস্থান এবং কি তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। ও আচ্ছা, ফিজিওলজি বা শরীর তত্ত্ববিদ্যা। শরীর তত্ত্ববিদ্যা। দেখেন, জাস্ট আমরা এইটুকু মনে রাখি, একটা হচ্ছে কি অ্যানাটমি, আরেকটা কি ফিজিওলজি। পার্থক্যটা বুঝেন। ফিজিওলজি, অ্যানাটমি কাকে বলে আমরা বলছি? মেডিকেল সায়েন্সের যে শাখা, এটা মেডিকেল সায়েন্সের একটা শাখা। মেডিকেল সায়েন্সের যে শাখা মানব দেহের কাজ, বিভিন্ন অঙ্গের, এই যে অঙ্গগুলো, মানব দেহের বিভিন্ন অঙ্গের গঠন, তাদের অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে কি করা হয়? আলোচনা করা হয়। সেম জিনিসটাই মেডিকেল সায়েন্সের যে শাখায় বিভিন্ন অঙ্গের কাজ, তাদের অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকে কি বলা হচ্ছে? ফিজিওলজি। তাহলে ফিজিওলজি ডিলস উইথ কি? ফাংশন। অ্যানাটমি ডিলস উইথ কি? স্ট্রাকচার। অ্যানাটমি কাজ করে স্ট্রাকচার বা গঠন নিয়ে, ফিজিওলজি কাজ করে কি? ফাংশন বা কাজ নিয়ে। ঠিক আছে? তাহলে আমরা যদি অ্যানাটমির সংজ্ঞা জিজ্ঞেস করি, ফিজিওলজির সংজ্ঞা জিজ্ঞেস করি, পারবেন না। কারণ ভাইভাতে আপনাকে যদি জিজ্ঞেস করে কোন সাবজেক্টে ভাইভা দিতে আসছেন, আপনি কি বলবেন? অ্যানাটমি ফিজিওলজি, বেসিক অ্যানাটমি ফিজিওলজি। তাহলে প্রথম কোশ্চেন এটা হতে পারে না, অ্যানাটমি কাকে বলে? যদি আপনি এটা না পারেন তাহলে কি শেষ। আপনি অ্যানাটমির ভাইভা দিতে আসছেন, জিজ্ঞেস করছে অ্যানাটমি কাকে বলে, এটাই পারেন না, তাহলে কিন্তু প্রবলেম পড়ে যাবে। ওকে, একটা হচ্ছে কাজ, অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। স্যার আপনি বলেন অ্যানাটমি কাকে বলে? বসে বসে বলতে পারবেন। মেডিকেলের যে সায়েন্সে, মেডিকেলের যে সায়েন্সটা, মেডিকেল সায়েন্সের যে শাখায়, মেডিকেল সায়েন্সের যে শাখায় মানব দেহের গঠন, অবস্থান, বিভিন্ন অঙ্গে, মানব দেহের মেডিকেল সায়েন্সের যে শাখায় মানব দেহের বিভিন্ন অঙ্গের গঠন, অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকে অ্যানাটমি। দেহ ব্যবচ্ছেদ। আরেকটা হচ্ছে শারীর তত্ত্ববিদ্যা, তাই না? ফিজিওলজি। আপনি বলেন ফিজিওলজি কাকে বলে? মেডিকেল সায়েন্সের যে শাখায় দেহের বিভিন্ন অঙ্গের কাজ, অবস্থান, পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, ফিজিওলজি। ফিজিওলজি বাংলা কি? শারীর তত্ত্ববিদ্যা, তাই না? অ্যানাটমি কাকে বলে? মানব দেহের মেডিকেল সায়েন্সের যে শাখায় মানব দেহের কাজ, অ্যানাটমি, গঠন, পারস্পরিক অবস্থা, কাজ। মেডিকেল সায়েন্সের, আমার সাথে বলেন, মেডিকেল সায়েন্সের যে শাখায় মানব দেহের বিভিন্ন অঙ্গের গঠন, অবস্থান এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকে কি বলা হয়? অ্যানাটমি বলা হয়। আবার বলেন। মেডিকেল সায়েন্সের যে শাখায় মানব দেহের বিভিন্ন অঙ্গের গঠন, অবস্থা, পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকে অ্যানাটমি বা দেহ ব্যবচ্ছেদ দিতে পারে। ভেরি গুড। ম্যাডাম আপনি বলেন ফিজিওলজি কাকে বলে? বসেন, বসে বসে বলেন। মেডিকেল মেডিকেল সায়েন্সের যে মানব দেহের যে শাখায়
সরি হ্যাঁ। মানবদেহের যে শাখা, মেডিকেল সায়েন্সের যে শাখা, বলেন মেডিকেল সায়েন্সের যে শাখা শাখা মানব দেহের মানবদেহের বিভিন্ন অঙ্গের বিভিন্ন অঙ্গের কি ফিজিওলজি, বিভিন্ন অঙ্গের কি কাজ, কাজ, অবস্থান, অবস্থান এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে হয় ফিজিওথেরাপি। ফিজিওলজি বা শরীরতত্ত্ববিদ্যা বলে। আবার বলেন, মানব মেডিকেল সায়েন্সের মেডিকেল সায়েন্সের যে শাখায় মেডিকেল সায়েন্সের যে শাখা মানব দেহের দেহের বিভিন্ন অঙ্গের অঙ্গ অঙ্গের বিভিন্ন অঙ্গের পারস্পরিক কাজ, বিভিন্ন অঙ্গের কাজ, অবস্থান, পারস্পরিক সম্পর্কে নিয়ে ফিজিওথেরাপি আলোচনা করা হয়। মুখস্থ চেষ্টা করেন না, বুঝেন আগে, ঠিক আছে? এটা এমন একটা শাখা মেডিকেল সায়েন্সের যেখানে কি বিভিন্ন অঙ্গ, এই যে অঙ্গগুলো দেখতেছেন, দাঁতের কাজ কি, লিভারের কাজ কি, স্টোমাকের কাজ কি, ইন্টেস্টাইনের কাজ কি, কাজ নিয়ে আলোচনা করব। ইন্টেস্টাইনটা কোথায় আছে, অবস্থান নিয়ে আলোচনা করব। ইন্টেস্টাইনের সাথে স্টোমাকের সম্পর্ক কি, সম্পর্ক নিয়ে কি আলোচনা করব। তাহলে মেডিকেল সায়েন্সের যে শাখা মানবদেহের বিভিন্ন অঙ্গের কাজ, তাদের অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে তাকে কি ফিজিওলজি বা শরীরতত্ত্ববিদ্যা বলা হয়। আবার বলেন, মেডিকেল সায়েন্সের মানব যে শাখা মেডিকেল সায়েন্সের যে শাখা মানব দেহের কাজ, অবস্থান বিভিন্ন অঙ্গে ও বিভিন্ন অঙ্গের কাজ, পারস্পরিক অবস্থান। অবস্থান, পারস্পরিক সম্পর্ক। এখানে প্রথম দিকে দেখেন, আমরা কিন্তু প্রথমে একেবারে স্লো পড়াচ্ছি, এত স্লো যে কচ্ছপের গতি, কিন্তু এটা আপনি ভাববেন না কচ্ছপের গতিতে সারা জীবন থাকবে। যখন আপনি আমার সাথে ইউজ টু হয়ে যাবেন, এটা খরগোশের চেয়ে বেশি গতিতে চলবে, তাই না? কারণ এরকম দিনও আসবে একদিনে 2-3টা অধ্যায় শেষ হয়ে যাবে। বাট প্রথমে যদি আপনাকে এই চাপ দেই, ঠিক আছে, এই টেবিল শুধু ফাঁকাই হবে, তাই না? বলবেন এই চাপ নেওয়া সম্ভব না। কারণ আমরা তো বলছি যে আমরা কিন্তু আপনাদের সব কন্ডিশন জানি, ঠিক আছে? আপনার মনে যা আছে সেটাও জানি, বলতেছি না, আমরা সেটা অনুমান করতে পারি। আপনার অবস্থানটাও আমরা জানি, আপনি কোন প্রফেশনে আছেন, কি করতেছেন সবই জানি। অ্যাটলিস্ট সবাই না জানলেও কি, আমার সাথে সবার খোলামেলা যেহেতু কথা হয়, আমি সবার সম্পর্কে কম আর বেশি জানি, তাই না? সেই হিসেবে কি আমরা কখনোই প্রথম দিকে এত চাপ দিচ্ছি না। দুইটা সংজ্ঞা, এই দুইটা সংজ্ঞা আপনি আগে ভালো করে কি মুখস্থ করেন, এমনভাবে পড়েন যেন কি 60% পড়া এখানে হয়ে যায়, আর 40% পুরো এক সপ্তাহ সুযোগ পাবেন, ঠিক আছে? দুইটা সংজ্ঞা পড়া মানে কিন্তু অনেক কিছু। আপনি ভাবতেছেন মাত্র দুইটা সংজ্ঞা পড়া দিল স্যার আজকে, দুইটা সংজ্ঞা পড়া দিলে কেমনে এক বছরে শেষ করবে? এক বছর তো শুধু এটাই যাবে, কেমনে শেষ হবে এটা তো আমাদের ব্যাপার, তাই না? আপনি শুধু শুরু করেন। ওকে ম্যাডাম, আবার বলেন, মেডিকেল সায়েন্সের যে শাখা মানব দেহের অবস্থা, বিভিন্ন অঙ্গের অবস্থান, কাজ, অবস্থান, হ্যাঁ। পারস্পরিক সম্পর্কে নিয়ে নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় প্যাথোলজি, ফিজিওলজি বা শরীরতত্ত্ববিদ্যা বলা হয়। দেখেন আস্তে আস্তে কি সবার মধ্যে ফ্লুয়েন্সি চলে আসবে, তাই না? তবে এখানে কি যারা প্রথম দিকে খারাপ পারে এরাই ভালো করে, কারণ কি তখন এরা চেষ্টা করে খুব বেশি, চেষ্টা করতে করতে এটা কি ইউজ টু হয়ে যায়। বরঞ্চ যারা প্রথম দিকে ভালো করে এরাই কি অহংকার বশত পরের দিকে কি এদের চেয়েও খারাপ করে বেশিরভাগই। আপনার চেষ্টাটা এখানে ইম্পর্টেন্ট। আপনি আজকে পারতেছেন না, এটা কোনো ব্যাপারই না, বাট চেষ্টা যদি থাকে আপনি অবশ্যই কি এক বছর শেষ হতে হতে আপনার অবস্থান চেঞ্জ করে ফেলতে পারবেন। ম্যাডাম বলেন, অ্যানাটমি কাকে বলে? মেডিকেল সায়েন্সের মেডিকেল সায়েন্সের যে শাখায় মানবদেহে লিখে লিখে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। মেডিকেল সায়েন্সের মানবদেহে বিভিন্ন মেডিকেল সায়েন্সের যে শাখায় মানবদেহে বিভিন্ন অঙ্গের গঠন, অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে অ্যানাটমি বা দেহ ব্যবচ্ছেদ বিদ্যা। বলা হয়। আবার বলেন, মেডিকেল সায়েন্সের যে শাখায় মানবদেহের বিভিন্ন অঙ্গের গঠন, অবস্থা এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে অ্যানাটমি বা দেহ ব্যবচ্ছেদ বিদ্যা বলা হয়। ভেরি গুড। ওকে, আপনি বলেন ম্যাডাম, ফিজিওলজি। মেডিকেল সায়েন্সের যে শাখায় মানবদেহের বিভিন্ন অঙ্গের কাজ, অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় সেটাকে ফিজিওলজি বা
শরীর তত্ত্ববিদ্যা। তত্ত্ববিদ্যা বলা হয়। আপনি বলেন অ্যানাটমি। মেডিকেল সায়েন্সের যে শাখায় মানবদেহের বিভিন্ন অঙ্গের গঠন, অবস্থান ও কার্যকরী সম্পর্কে নিয়ে আলোচনা করা হয়। ওকে, ভেরি গুড। তাহলে নেক্সট ক্লাসে সংজ্ঞাটা মুখস্থ দিতে পারবেন না? এখন আমরা পুরো ব্রাঞ্চ। ঠিক আছে, ব্রাঞ্চেস অফ অ্যানাটমি। আমরা কতগুলো ব্রাঞ্চের নাম জাস্ট মুখস্থ করবো। হ্যাঁ, এক নম্বর হচ্ছে সাইটোলজি। সাইটোলজি বাংলা একে আমরা কি বলবো? কোষবিদ্যা। কি? সাইটোলজি বা কোষবিদ্যা। সাইকোলজি, CYTO, সাইটো বাংলায় লিখে দিই সাইটোলজি বা কি? কোষবিদ্যা। তাহলে আমরা যদি বলি সাইটোলজি কাকে বলে, আপনি কি সংজ্ঞা দিবেন? অ্যানাটমির যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয়। অ্যানাটমি, এটা তো অ্যানাটমি ব্রাঞ্চ না? তাহলে অ্যানাটমির যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? সাইটোলজি। সাইটো তো না কিন্তু, সাইটো, সাইটো। ঠিক আছে, CY অ্যানাটমির যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? সাইটোলজি। সাইটো তো সাইটোলজি, সাইকোলজি কিন্তু আলাদা। ঠিক আছে, ওকে। সাইটোলজি তাহলে একটা অ্যানাটমির শাখা। দুই নম্বর শাখা কি? হিস্টোলজি। হিস্টোলজি, হিস্টোলজি মানে হচ্ছে টিস্যু বিদ্যা। ঠিক আছে, টিস্যু বিদ্যা বা কলা বিদ্যা, তাই না? ঠিক আছে, এই কলা কি? সাগর কলা না। আর এই টিস্যু কি? বাথরুমের টিস্যু না, তাই না? স্যার, টিস্যুটা বুঝলাম। টিস্যুটা হচ্ছে মানুষের চামড়া বা ইয়ার নিচে যে সামান্য ইয়ার স্যার, সাদা মানুষের চামড়াটাও একটা টিস্যু। চামড়াটা একটা টিস্যু, প্লাস এর নিচেও যে একটা সাদা একদম টিস্যু বাংলা, শিশু বাংলাকে টিস্যুকে বাংলায় কলা বলা হয়। ঠিক আছে, অবশ্যই কি টিস্যুর বাংলা হচ্ছে কলা, বাট এই কলা কি? সাগর কলা, সবজি কলা, এগুলো না, তাই না? বাংলাতে বলা হয় কি? কলা। যেমন আপনি দেখেন, আমরা এখানে বললাম কি? সাইটোলজি। সাইটোলজি কেন বললাম? কোষবিদ্যা। সাইটোলজি আসছে কেন? সেল থেকে। সেল নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলে সাইটোলজি। এই সেলের বাংলাটাকে আমরা কি বলছি? কোষ। তাহলে সেলের বাংলা অর্থ আমরা কোষ বলতেছি। ঠিক একই বিষয়, এটা হচ্ছে কি? টিস্যু। হিস্টোলজি মানে কি নিয়ে আলোচনা করা হয়? টিস্যু নিয়ে। ঠিক আছে, টিস্যুর বাংলাটা কি? কলা। ঠিক আছে, সেম জিনিসই, শুধুমাত্র এটা কি বাংলাতে বোঝানো না, আর এটাতে কি ইংরেজিতে বোঝানো। এখন আমাকে বলতে পারেন যে কলা নামটা কেন রাখতে হবে? এটা তো সেই বলতে পারবে যার সন্তানের নাম রাখছে, তাই না? তার মানে যে এটা নিয়ে ডেভেলপ করছে, কথা বলছে, সেই রাখছে। এই কলা বলতে কি? কলা কৌশল এই জিনিস না? কলা মানে গুচ্ছ। কলা মানে কি? গুচ্ছ। এখানে যে কলাটা বলছে, কলা মানে কি? গুচ্ছ। গুচ্ছ মানে কি? দল। মানে টিস্যু হচ্ছে কি? এক দল সেল। সরি, টিস্যু হচ্ছে এক দল সেল। একটা সেল হচ্ছে কি? কোষ। আর এরকম এক গুচ্ছ কোষ হচ্ছে কি? কলা। কলা কিরকম করে থাকে দেখছেন না? একটা কি একটা একটা করে থাকে না, পুরা কি এক গুচ্ছ থাকে, তাই না? তাহলে এক গুচ্ছ, সেটার সাথে হয়তো মিল রেখে নাম রাখতে পারে কি? কলা। কলা মানেই বোঝাচ্ছে কি? একটা না, কলা মানে বোঝাচ্ছে এক গুচ্ছ। ঠিক আছে, অনেকগুলো সেল একত্রে হয়ে কি? কলা গঠন করে। ঠিক আছে, তার মানে কলা বলতে আমরা বোঝাচ্ছি জাস্ট গুচ্ছ আর কিছু না। ওকে, তাহলে দুইটা গেল, একটা গেল কি? সাইটোলজি, আর একটা গেল কি? হিস্টোলজি। হিস্টোলজি। এবার আসেন 3 নাম্বার, অস্টিওলজি। অস্টিওলজি। 4 নাম্বার, আর্থোলজি। 5 নাম্বার, মায়োলজি। 6 নাম্বার, কার্ডিওলজি। 7 নাম্বার, অ্যাঞ্জিওলজি।
10টা পড়ি আমরা। 3 নম্বর 4 নম্বর আর্থোলজি, ARTHRO, আর্থোলজি। আচ্ছা, অস্টিওলজি মানে কি? অস্থিবিদ্যা। কি? অস্থি বা হাড়, আমাদের দেহে হাড় আছে না, হাড় বিদ্যা। তার মানে কি অস্টিওলজিতে আলোচনা করা হয় কি মানব কঙ্কাল, তাই না? এখানে কতগুলো বোন আছে এটা নিয়ে কি আলোচনা করা হবে। 5 নাম্বারটা কি স্যার এটা? 4 নম্বরটা লিখছেন? হ্যাঁ 4 নম্বরটা কি? আর্থোলজি। আর্থোলজি। আর্থোলজি মানে কি? জয়েন্ট বা সন্ধি বিদ্যা। ঠিক আছে, তাহলে আর্থোলজিতে কি নিয়ে আলোচনা করা হবে? আমাদের শরীরে যে হাড় বিদ্যা। আর মানে কত, আমাদের শরীরে 206টা বোন থাকে না? হ্যাঁ 206টা বোন থাকে না? সেই বোন নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেটাকে আমরা কি বলছি? হুম? জয়েন্ট সঙ্গীবিদ্যা জয়েন্ট সন্ধি। জয়েন্ট মানে কি? সংযোগ স্থল, জোড়া। ঠিক আছে, সন্ধিবিদ্যা, তাকে আমরা কি বলি? আর্থোলজি। তার মানে আর্থ্রাইটিস একটা রোগের নাম। আর্থ্রাইটিস রোগটা কোথায় হবে? আর্থোলজি থেকে আর্থ্রাইটিস আসছে। ঠিক আছে, তাহলে আর্থ্রাইটিস, যখনই আমরা আর্থ্রাইটিস বলে বুঝবো এটা কোনো জয়েন্টের সমস্যা। মায়োলজি, এটা হচ্ছে কি? পেশি, পেশিবিদ্যা। আমাদের দেহে অনেক মাসেল আছে না, মাংসপেশি। ঠিক আছে, ওই মাংসপেশি নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? মায়োলজি। 6 নম্বর হচ্ছে কার্ডিওলজি, মানে কি? রক্ত সংবহন বিদ্যা। রক্ত সংবহন বিদ্যা বলতে আমরা কি বুঝাচ্ছি? আমাদের দেহে যে রক্ত সার্কুলেটেড অবস্থায় কি সমস্ত সময় কি সার্কুলেটেড অবস্থায় আছে না, সব সময় রক্ত রানিং, কখনো থেমে থাকে? এই রক্তটা কিভাবে রানিং থাকে এটাই সিস্টেমে কি আলোচনা করা হয়। তাহলে এটা রক্ত সংবহন বিদ্যা। আর এনজিওলজি মানে হচ্ছে কি? রক্তনালী বিদ্যা। রক্তনালী বিদ্যা তার মানে কি? রক্তটা যে ব্রেনে চলতেছে, যে পথে চলতেছে, ওই পথ নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে এটার নাম কি? রক্তনালী বিদ্যা। 3 4 5 6 7টা হয়েছে না? আমরা 10টা দিয়ে আপাতত লাস্টেটা মুছে দিচ্ছি না? আচ্ছা, 10টার সমস্যা নাই। বেশি কি মানে অনেক আরো অনেক আছে। এটা লাস্ট পেজ সর্বমোট কয়টা? আপনি দেখেন না, ডাক্তারের যে স্পেশালিটি আমরা বলি ইউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট, সবগুলা কি এখানে লেখা আছে। 20-25টা তো হবে। তাহলে 10টায় যাচ্ছে। হ্যাঁ, লাস্টে 7 আচ্ছা, লাস্টেরটা আমরা লিখছিলাম এনজিওলজি। হ্যাঁ, ANGIOLOGY, এনজিওলজি মানে রক্তনালী বিদ্যা। রক্ত বন্ধ হয়ে গেলে স্যার এগুলো আমরা স্টপ করি না স্যার। না স্যার, রক্ত বন্ধ হয়ে যাওয়াকে আমরা স্ট্রোক বলি না। হৃৎপিণ্ডে যখন রক্ত হৃৎপিণ্ডের স্ট্রোক হয় না, স্ট্রোক শুধুমাত্র হয় ব্রেনে। তার মানে কি? যদি হার্ট স্ট্রোক করে না, হার্ট অ্যাটাক হয়। স্ট্রোক শুধুমাত্র ব্রেনের ব্যাপার। ব্রেনে কি হতে পারে? এই যে ব্রেনে ছোট ছোট ব্লাড ভেসেলগুলো থাকে, অতিরিক্ত ব্লাড প্রেশারের কারণে ব্লাড ভেসেল ছিঁড়ে যদি এখানে হ্যামোরেজ হয়, অথবা কি কোনো একটা ক্লটিং মানে অ্যাম্বোলিজম, অথবা কি ইয়ার অ্যাম্বোলিজম, যেটাই হোক, ওইটা কি রক্তনালীর গায়ে আটকে গেছে, এখন এই দিকটা রক্ত যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই সেলগুলো মরে যাবে। অথবা কি এখানে যদি রক্ত ফেটে যায়, তাহলেও কি কিছু কিছু স্ট্রোক আছে কান দিয়ে ডান দিয়ে রক্ত বের হয়, রক্তনালী ফেটে গেছে। কিছু কিছু স্ট্রোকে রক্ত বের হয় না, ওইখানে কি হচ্ছে? রক্তনালী বন্ধ হয়ে গেছে, অবস্ট্রাগল হয়েছে রক্তনালী। ঠিক আছে, স্ট্রোক যেখানেই হোক ব্রেনে হবে। স্ট্রোক হলে একটা কি প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যে অংশটা ক্ষতিগ্রস্ত হবে। কারণ ব্রেন এমন একটা জিনিস, আপনি বুঝেন, আপনার আশরাফুল মাখলুকাত শুধুমাত্র ব্রেনের জন্য। পৃথিবীতে সবচেয়ে দুর্বল সৃষ্টি হচ্ছে মানুষ। দেখেন, একটা গরুর বাচ্চা হওয়ার সাথে সাথে মা লাফিতে উঠে দাঁড়ায় কি ওর সাথে ঘাস খাওয়া শুরু করে। মানুষের বাচ্চা 2 বছর লাগে মোটামুটি ভাবে কি হাঁটতে শিখতে, 10 বছর লাগে বুঝতে শিখতে। 10 বছর আগে কি বাজারেও পাঠায় না, বাইরে গেলে যদি হারায় যায়। ঠিক আছে, 10 বছর ওদের জীবনচক্রে অনেক কিছু হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে দুর্বল প্রাণী কে? মানুষ। আর এটাই পৃথিবীর কি শ্রেষ্ঠ প্রাণী। কিসের জন্য? শুধুমাত্র ব্রেন টেকের জন্য। ঠিক আছে, আমাদের ব্রেন আছে দেখে আমরা মহিষের উপর চড়ে কি ঘুরে বেড়াচ্ছি, হাতির উপর চড়ে কি ঘুরে বেড়াচ্ছি, হাতিকে সার্কাসে ড্যান্স করাচ্ছে, ও বুঝেই না বাঘ সার্কাসে কি নাচতেছে, শুধুমাত্র ব্রেন টুকুর জন্য। ঠিক আছে, তার মানে কি সৃষ্টি জগতে এত সৃষ্টি, 18,000 মাকলুকাত, আর অন্য অন্য সৃষ্টি তো আছে। এদের মধ্যে আপনাকে শ্রেষ্ঠ বলার কারণ কি?
ব্রেইনের কারণে শুধুমাত্র ব্রেন। আপনার ব্রেনকে এমনভাবে দিছে সে কি নিজের মতো ফাংশন করতে পারে। সে চাইলে আল্লাহর কথা শুনবে, না চাইলে কি শুনবে না। Okay. ঠিক আছে, আমরা একটু তাহলে কি আছে 8 নাম্বারটা কি লেখেন? আট নাম্বার লিখেন নিউরোলজি। নিউরোলজি, নিউরোলজি মানে কি? স্নায়ু বিদ্যা। 9 নম্বর নেফ্রোলজি। কিডনি বিদ্যা, আমরা সহজভাবে যদি বলি। ঠিক আছে, কিডনি নিয়ে যেখানে কাজ করা হয়। নেফ্রোলজিস্ট মানে কি? কিডনি ডাক্তার না ম্যাডাম? নেফ্রোলজিস্ট মানে কি? কিডনি ডাক্তার। ইউরোলজিস্ট মানে নিউরোলজিস্ট ব্রেনের ইউরোলজিস্ট ইশারা কি? প্রস্রাব রিলেটেড ইস্যুস। ওকে, তাহলে কি লাস্ট ওয়ান কি দিয়ে দিব? গ্যাস্ট্রোএন্টারোলজি, পরিপাক তত্ত্ববিদ্যা। ওকে, পরিপাক তন্ত্রবিদ্যা, তন্ত্র দিয়ে দিই। পরিপাক তন্ত্রবিদ্যা তার মানে কি? আমরা খাবার খেলে খাবার কিভাবে হজম হয়, খাবারটা কিভাবে দেহ থেকে বের হয়ে যায়, এটা নিয়ে আলোচনা করা হয় কি? গ্যাস্ট্রোএন্টারোলজিতে। আর গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কারা? যারা এই পরিপাক তন্ত্রের রোগগুলা হলে চিকিৎসা করে। ক্লিয়ার? তাহলে এই 10টা নেক্সট ক্লাসে পড়া থাকবে। 2টার সংজ্ঞা, 10টা কি নাম আমি ক্লাসে জিজ্ঞেস করবো কি যে কার্ডিওলজিস্ট কাকে বলে, কার্ডিওলজি কাকে বলে, তারপর কি অ্যাঞ্জিওলজি কাকে বলে, আর্থোলজি কাকে বলে, অ্যানাটমি কাকে বলে, ফিজিওলজি কাকে বলে। সিম্পল পড়া। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু পড়া দিব। ঠিক আছে, আর এই পড়াটা আগে কি নিব। ওকে, আপনাদের একটা কাজ আমরা বলে দিই, আপনারা পড়েন আর না পড়েন ক্লাস মিস করেন না। ঠিক আছে, কারণ আপনি যদি একটা ক্লাস মিস করেন পরের ক্লাসে এসে কিন্তু আপনি অ্যাড হওয়া আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, তাই না? আমরা কি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি? মাহাদি হাসান, মেহেদি হাসান কে? 2 জন আছেন, আমি বলি মেহেদি হাসান 2 জন। আপনি এক মেহেদি হাসান, ওর নাম হচ্ছে সাইম না? মেহেদি হাসান সাইম। ঠিক আছে, আপাতত রুল নাম্বার 1 বোনারি। আবু বকর সিদ্দিক, মৌসুমী আক্তার, জহিরুল আলম, আচ্ছা আমেনা আক্তার, রাজন মিয়া, শাহী সুলতানা সোমা, সোমা, তারপরে কি আখি মানখি নাই, জামিল উদ্দিন, জামিল উদ্দিন চলে গেছে, আসছে। মনিরুজ্জামান, অনুফা আক্তার, শেফালি আক্তার, মাহাদি হাসান। আপনি তাহলে আপনার নাম হচ্ছে সাইম। ঠিক আছে, সাইম বলে ডাকবেন। ঠিক আছে, অফিসিয়ালি আজকে থেকেই ফার্স্ট ক্লাস শুরু। হ্যাঁ, ও আচ্ছা, সরি। প্রশ্নগুলো আমরা একটু বইয়ের মতো বা বইটা কোনটা বই? নেক্সট ক্লাসে আসে, নেক্সট ক্লাস আসা বই দিয়ে দিব। অবশ্যই নেক্সট ক্লাসে বই দিয়ে দিব। আজকে আসার কথা ছিল বই, কিন্তু বই কোনো একটা কারণে আসে না। আজকে অফিস থেকে আসে তো। কোষবিদ্যা কাকে বলে? অ্যানাটমি যে শাখায় কোষবিদ্যা নিয়ে আলোচনা করা হয়। মেডিকেল কোষবিদ্যা কাকে বলে না? ঠিক আছে, যদি হ্যাঁ সাইটোলজি কাকে বলে, তাহলে অ্যানাটমি শাখা, অ্যানাটমির যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয়, অ্যানাটমির যে শাখায় হার্ট নিয়ে, কার্ডিওলজি নিয়ে আলোচনা করা হয়, মানে অ্যানাটমির শাখা ওইটা নিয়ে আলোচনা করা হয়। কার্ডিওলজি। স্যার, আমার একটা প্রশ্ন আছে। কার্ডিওলজি রক্ত সংবহন বিদ্যা যেটা, এটা তো স্যার কার্ডিওলজি যে হার্ট দেখেন যে হার্টের যেটা, সেটা কার্ডিওলজি হচ্ছে আপনার হার্টের ডাক্তার। ডক্টর যে সেটা হচ্ছে হেমাটোলজি।
হেমাটোলজি হচ্ছে ব্লাড। ব্লাডের, তাহলে এখানে তো যখন আপনি কার্ডিওলজি বলবেন, হ্যাঁ, হ্যাঁ তখন হার্টের কার্ডিওলজি, হ্যাঁ, কার্ডিওলজি হার্টের ডাক্তার দেখেন আমরা। হ্যাঁ, কার্ডিওলজি যখন বলবেন, কার্ডিওলজির ভিতরে তিনটা জিনিসটা আলোচনা করা হয়। এক নাম্বার ব্লাড, দুই নাম্বার হার্ট, তিন নাম্বার হচ্ছে ব্লাড ভেসেল। ঠিক আছে? কার্ডিওলজি তাহলে দেখেন আমরা কার্ডিওলজি যখন পড়বো তখন তিনটাই পড়বো, এরপরে লজিস্ট যখন হবে, হুম। কার্ডিওলজিস্ট শুধু হার্ট নিয়ে ডিল করবে, হেমাটোলজিস্ট ব্লাড নিয়ে ডিল করবে, ঠিক আছে, আর কি এনজিওলজিস্টরা ব্লাড ভেসেল নিয়ে কাজ করবে। কিন্তু যখন আমরা পড়বো তখন কিন্তু তিনটাই কার্ডিওলজির ভিতরে পড়বে। কারণ হার্ট কি করে, রক্ত নিয়ে কাজ করে না, রক্ত কার মধ্যে দিয়ে যায়, ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যায়। কার্ডিওলজি কি বাংলা কি বলতে রক্ত রক্ত সংবহন বিদ্যা সংবহন শেষ। হার্ট ওকে, রক্ত সংবহন বিদ্যা, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে পড়া থাকবে এই ছোট্ট একটু পড়া। দেখেন এক সপ্তাহকে যদি টোটাল পড়া দিয়ে ভাগ দেন তাহলে প্রতিদিন কয় লাইন করে পড়া লাগবে? হ্যাঁ, এখন 1.5 লাইন মানে 1.5 শব্দ করে যদি হিসাব করেন, ঠিক আছে। সো এইভাবে একটু প্রিপারেশন নিয়ে আসেন যেন প্রথম সেকেন্ড ক্লাসের পারফরমেন্স অনেক কি হয়, ভালো হয়। আমরা আস্তে আস্তে ফাইনাল পড়াগুলোতে চলে যাব। ওকে।